আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি। আজকে আমরা হলো জৈব রসায়ন, ঠিক আছে, জৈব রসায়ন দ্য মাইটি অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে আমরা আজকে শুরু করতে যাচ্ছি। তো দাঁড়াও, আগে হচ্ছে আমরা একটু লিঙ্কটা দিয়ে নেই তোমাদের সবাইকে। আমরা জৈব রসায়ন হচ্ছে আজকে শুরু করব। তো সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে জানাও। আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে তোমরা জানাও সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক মতো তোমরা দেখতে পারছো কিনা আমাদেরকে একটু জানাও। দাঁড়াও একটু দেখি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে কিনা, সবকিছু ঠিক মতো তোমরা দেখতে পারছো? ওকে। তো আজকে আমরা দ্য মাইটি হচ্ছে তোমার অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে শুরু করব, ঠিক আছে। দ্য মাইটি অর্গানিক কেমিস্ট্রি, এক মিনিট। ওকে ওকে। আর আজকে হচ্ছে আরেক ই করব, তোমাদের ক্লাস নেওয়ার পরে হচ্ছে আজকে আমরা আরেকবার হচ্ছে তোমার বের হব, বের হয়ে তোমাদের ই করে ফেলবো, কি বলে, আজকে ক্লাস নেওয়ার পরে তোমাদের জন্য আবার বাংলা বাজার যে হচ্ছে আমরা তোমাদের সেকেন্ড চালানো গতকাল মনে হয় পাঠিয়ে দেওয়ার কথা। আজকে আমরা যাব, যে দেখব কি অবস্থা আসলে, বুঝছো। প্রতিদিনই অল্প অল্প করে পাঠাচ্ছি, 200-300 করে হচ্ছে পাঠাচ্ছি। ওকে, তাহলে হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড তো সব ঠিক আছে। চলো তাহলে আমরা হচ্ছে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে আজকে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন হচ্ছে আমরা স্টার্ট করব। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি শুরু করি। হ্যাঁ, ওকে। তো প্রথমেই আসো যে কার্বন শিকল দ্বারা গঠিত বিভিন্ন শ্রেণীর যৌগের রসায়নকে হচ্ছে তোমার জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি বলা হয়। তাহলে অন্য কথায় হচ্ছে রসায়নের যে শাখায় হচ্ছে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বনের বিভিন্ন জাতক সম্বন্ধে আলোচনা করা হয় তাকে জৈব রসায়ন বলে। ঠিক আছে। আচ্ছা, তাহলে জৈব যৌগ আসলে বলতে কি বোঝায়? তাহলে জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত। তাহলে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বন এবং সেই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে বোঝায়। তাহলে এইসব জৈব যৌগে কার্বনের সাথে প্রধানত হাইড্রোজেন থাকে, সাথে অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন প্রভৃতি মৌল হচ্ছে যুক্ত থাকে। তার মানে মূলত কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যে হাইড্রোকার্বন এবং সেই হাইড্রোকার্বন রিলেটেড হচ্ছে উদ্ভূত যে যৌগগুলো আছে, হাইড্রোকার্বন রিলেটেড যে উদ্ভূত যৌগগুলো আছে, এইসব যৌগের সমন্বয়ে মানে জৈব রসায়ন বা জৈব যৌগগুলো হচ্ছে তোমার গঠিত। তাহলে বুঝতেই পারতেছো জৈব যৌগ মানে অবশ্যই সেখানে কি থাকবে, অবশ্যই হচ্ছে সেখানে কার্বন থাকবে। ঠিক আছে, তাহলে অবশ্যই জৈব যৌগে কি থাকবে, কার্বন থাকবে। সেই কার্বনের সাথে হচ্ছে কি থাকবে, মেইনলি হাইড্রোজেন থাকবে, যেহেতু হাইড্রোকার্বন তাহলে কার্বনের সাথে অবশ্যই হাইড্রোজেন থাকবে। দেন বাকিগুলো হচ্ছে সিরিয়ালি, বুঝছো, যে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন, সালফার, ফসফরাস এগুলো হচ্ছে থাকতে পারে। আচ্ছা, তো বুঝতেই পারতেছো যেমন মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড প্রভৃতি প্রত্যেকটা হচ্ছে জৈব যৌগ। তাহলে হাইড্রোকার্বন তার মানে কার্বন এবং হাইড্রোজেন থাকবে, আর সাথে হচ্ছে এর পাশাপাশি অক্সিজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে। ঠিক আছে, খুব ইজি জিনিস। আচ্ছা, এবার আসা হলো জৈব জৈব যৌগ এবং প্রাণশক্তি মতবাদ। আচ্ছা, সুইডিশ একজন বিজ্ঞানী ছিলেন বার্জেলিয়াস, তিনি 1808 খ্রিস্টাব্দে, সাল কিন্তু ইম্পর্টেন্ট না, আমরা আগেও বলি আসলে সাল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে সাল খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা পড়ানোর সময় সিকোয়েন্স মিলানোর জন্য যে কোনটার পরে আসলে কোনটা আসছে এটা বোঝানোর জন্য আমরা সাল শব্দটা ইউজ করি, যাতে তোমরা সিকোয়েন্সটা বুঝতে পারো যে এই ঘটনার পরে এই ঘটনা ঘটছে, এর জন্য জাস্ট আমরা পড়ানোর সময় এই জন্য সালটা উচ্চারণ করি। আদারওয়াইজ সাল কিন্তু ইম্পর্টেন্ট না, তো দরকার নেই। তাহলে 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে উৎপন্ন যৌগসমূহকে হচ্ছে জৈব যৌগ এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগসমূহকে হচ্ছে অজৈব যৌগ হচ্ছে নামকরণ করেন। তাহলে বুঝতেছো, 1808 খ্রিস্টাব্দে হচ্ছে তোমার সুইডিশ বিজ্ঞানী হচ্ছে বার্জেলিয়াস। তাহলে 1808 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস উদ্ভিদ ও প্রাণী অর্থাৎ সজীব পদার্থ থেকে
উৎপন্ন যে যৌগগুলো অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী এই রিলেটেড হচ্ছে তোমার সজীব পদার্থ থেকে উৎপন্ন যৌগগুলোকে হচ্ছে তোমার জৈব যৌগ, এবং খনিজ অর্থাৎ নির্জীব পদার্থ থেকে প্রাপ্ত যৌগ সমূহকে আমরা কি বলি, অজৈব যৌগ হচ্ছে তোমার বলি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো কথা। তো তুমি একটা জিনিস খেয়াল করো যে 1815 খ্রিস্টাব্দে বার্জিলিয়াস পরবর্তীতে প্রস্তাব করেন যে জৈব যৌগ সমূহ কেবল রহস্যময় শক্তির প্রভাবে উদ্ভিদ এবং প্রাণী দেহেই উৎপন্ন হয়, এই যৌগগুলোকে পরীক্ষাগারে হচ্ছে উৎপন্ন করা সম্ভব নয়। এই মতবাদকে হচ্ছে তোমার বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি নামে অভিহিত করা হয়। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে প্রাণ শক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি, এই থিওরিটা কে দিয়েছেন? সুইডিশ বিজ্ঞানী বার্জেলিয়াস। ঠিক আছে, আচ্ছা, তিনি কি বলেছেন? বার্জেলিয়াস বলেছেন যে জৈব যৌগগুলা একটা রহস্যময় শক্তির প্রভাবে শুধু উদ্ভিদ বা প্রাণী দেহে উৎপন্ন হয়, তাদেরকে হচ্ছে তোমার মনে করো পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না। মানে ব্যাপারটা যেটা হয়েছে যে বিজ্ঞানীরা অনেক ট্রাই করছে, তারা অনেক ট্রাই করছে হচ্ছে জৈব যৌগগুলারে হচ্ছে তোমার ল্যাবরেটরিতে হচ্ছে কৃত্রিমভাবে প্রস্তুত করার জন্য, বাট তারা বারবার হচ্ছে তারা ব্যর্থ হয়েছে। এই জন্য তখন বার্জেলিয়াস একটা মতবাদ দিয়েছে যে এটারে তৈরি করাই সম্ভব না। বিজ্ঞানীরা হাল স্বীকার করে ফেলছে, বুঝছো? হাল স্বীকার করে এই জন্য বার্জেলিয়াস একটা মতবাদ দিচ্ছে যে জৈব যৌগ সমূহ এক রহস্যময় শক্তির প্রভাবে শুধু উদ্ভিদ এবং প্রাণী দেহ থেকেই পাওয়া যায়, এদেরকে পরীক্ষাগারে কৃত্রিমভাবে হচ্ছে তৈরি করা সম্ভব না। এই মতবাদটাকেই বলা হয় বার্জেলিয়াসের প্রাণ শক্তি বা ভাইটাল ফোর্স থিওরি মতবাদ। তাহলে এটা আসতে পারে, ঠিক আছে? তখন সব বিজ্ঞানী এই মতবাদটা হচ্ছে গ্রহণ করেন, সবাই গ্রহণ করছে। ভাই এইটুকু পর্যন্তই ঠিক ছিল, কিন্তু তারপরে আমাদের একটা সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, সেই সর্বনাশটা কে করছেন? বিজ্ঞানী ফ্রেডরিক উহলার, বা এটাকে ফ্রেডরিক ভোলারও বলতে পারো। তিনি একজন জার্মান বিজ্ঞানী ছিলেন। তো জার্মান ভাষায় ডাব্লিউ এর উচ্চারণ হচ্ছে অনেকটা ভি এর মতো, বুঝছো? জার্মান ভাষায় ডাব্লিউ এর উচ্চারণ হলো অনেকটা ভি এর মতো। তো ফ্রেডরিক উহলার বা ফ্রেডরিক ভোলার তিনি পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড আর অজৈব পদার্থ হিসেবে লেড সায়ানেট, এই দুইটা দ্রবণের বিক্রিয়ায় উৎপন্ন অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি ভুলবশত হচ্ছে উত্তপ্ত করে ফেলেন। তো ভুলবশত যখন তিনি উত্তপ্ত করেন, তখন সেই অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে পুনর্বিন্যাস বা সমানীকরণ বিক্রিয়ার মাধ্যমে সেই অ্যামোনিয়াম সায়ানেট থেকে তোমার ইউরিয়া বা জৈব যৌগ হচ্ছে তোমার তৈরি হয়। ফ্রেডরিক ভোলার কি করছে? ফ্রেডরিক ভোলার হচ্ছে প্রথমে, বা উহলারও বলতে পারো বা ভোলারও বলতে পারো, যে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে লেড সায়ানেট, তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট দ্রবণের বিক্রিয়ায় তিনি প্রথমে অ্যামোনিয়াম সায়ানেট পাইছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেটের বিক্রিয়ায় তিনি প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট পাইছে। পরে সেই অ্যামোনিয়াম সায়ানেটকে তিনি উত্তপ্ত করছে, কি করছে? তাপ দিছে, উত্তপ্ত করছে। তাহলে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে বা উত্তপ্ত করলে হচ্ছে সেটা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে বা পুনর্বিন্যাস বিক্রিয়ার মাধ্যমে সেই অ্যামোনিয়াম সায়ানেট থেকে হচ্ছে জৈব যৌগ হচ্ছে ইউরিয়া তৈরি হয়ে গেছে। পুরো ব্যাপারটা হচ্ছে এক্সিডেন্টাল ছিল, পুরো ব্যাপারটা হচ্ছে দুর্ঘটনাবশত তিনি আবিষ্কার করে ফেলছে, আর আমাদের ছাত্রছাত্রীদের হচ্ছে মানে অপূরণীয় একটা ক্ষতি করে দিয়ে গেছে, বুঝছো? কারণ এই জিনিসটা যদি আবিষ্কার না করতো, সবাই কিন্তু বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ মেনে নিছে যে জৈব যৌগগুলারে হচ্ছে তৈরি করা যায় না, ওইটুকু পর্যন্তই থাকতো ভাই। এরপরে এই যে আবিষ্কার করে ফেলছে, এরপর থেকেই তো এই তো শেষ। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো তাহলে বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়াম সায়ানেট লবণকে উত্তপ্ত করে জৈব যৌগ ইউরিয়া প্রস্তুত করে তিনি প্রমাণ করেন যে প্রাণ শক্তির সাহায্য ছাড়াই পরীক্ষাগারে হচ্ছে জৈব যৌগ হচ্ছে তৈরি করা সম্ভব। তার মানে প্রাণ শক্তি মতবাদটা ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি। ঠিক আছে, আচ্ছা, এখন ইউরিয়া হচ্ছে একটা জৈব যৌগ, এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর যে প্রস্রাব, ইউরিনের মধ্যে হচ্ছে ইউরিয়া থাকে, এই জন্য ইউরিন থেকে এটার নাম হচ্ছে ইউরিয়া। তার মানে বার্জেলিয়াসের প্রাণ শক্তি মতবাদ এটা যে ভুল, সেইটা প্রমাণ করে দিচ্ছে হচ্ছে এই আবিষ্কারটা। এই জন্য বিজ্ঞানী ফ্রেডরিক উহলার বা ফ্রেডরিক ভোলার, তুমি যাই বলো, তাকে হচ্ছে জৈব রসায়নের জনক বলা হয়। তাহলে জৈব রসায়নের জনককে বিজ্ঞানী ফ্রেডরিক উহলার বা ফ্রেডরিক ভোলারকে হচ্ছে জৈব রসায়নের জনক বলা হয়। প্রাণশক্তি মতবাদের জনককে বিজ্ঞানী বার্জেলিয়াস। ঠিক আছে, আর এই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে হচ্ছে লেড সায়ানেটের বিক্রিয়ায় প্রথমে হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়। ঠিক আছে, তারপরে কি হয়? সেই অ্যামোনিয়াম সায়ানেটকে হচ্ছে উত্তপ্ত করলে সেখান থেকে পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তোমার ইউরিয়া পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, ব্যাপারটি একটু আমি তোমাদেরকে দেখাই। পুনর্বিন্যাস বা সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া পাওয়া যায়। আমরা একটু হোয়াইট বোর্ড নেই, হ্যাঁ, আমরা একটু হচ্ছে হোয়াইট বোর্ড নেই। তাহলে হোয়াইট বোর্ড নিয়ে তারপরে হচ্ছে আমরা একটু দেখি। দেখো আচ্ছা,
তো আমরা এখন যেটা করতে চাচ্ছি, তাহলে অ্যামোনিয়াম সায়ানেট। আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম সায়ানেটের তাহলে সংকেতটা কি? NH4 CNO, অ্যামোনিয়াম সায়ানেট। আচ্ছা, এই অ্যামোনিয়াম সায়ানেটকে মনে করো আমরা এই অ্যামোনিয়াম সায়ানেটকে হচ্ছে আমরা তাপ দিছি। কি করছি? তাপ দিছি বা উত্তপ্ত করছি। তাহলে অ্যামোনিয়াম সায়ানেট থেকে হচ্ছে কি উৎপন্ন হয়েছে? ইউরিয়া উৎপন্ন হয়েছে। ঠিক আছে, ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে খুবই ইজি, দুই পাশে দুইটা NH2 লিখবা। দেখো এই যে NH2, এই পাশে একটা NH2 দিবা, তাহলে দুই পাশে দুইটা NH2 দিবা, মাঝখানে একটা CO লিখবা, শেষ। তাহলে দুই পাশে দুইটা NH2, মাঝখানে একটা CO, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। তো খেয়াল করে দেখো, এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট, এটাকে উত্তপ্ত করার কারণে হচ্ছে আমরা জৈব যৌগ হিসেবে কি পাইছি? ইউরিয়া পাইছি। বলো তো এই বিক্রিয়াটাকে আসলে কোন ধরনের বিক্রিয়া বলবো জানো? এটাকে সমানুকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়াটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে ইউরিয়া উৎপন্ন হয়, এটা কোন ধরনের বিক্রিয়া? এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। আচ্ছা, কেন সমানুকরণ বিক্রিয়া? চলো আমরা একটু দেখি। দেখো তো এটার গাঠনিক সংকেত এটার আণবিক সংকেত চিন্তা করো। দেখো আণবিক সংকেতে দেখো কয়টা নাইট্রোজেন আছে? দুইটা নাইট্রোজেন আছে। দেখো তো এখানেও কিন্তু দুইটা নাইট্রোজেন আছে। দেখো এখানে হাইড্রোজেন কয়টা আছে? চারটা। দেখো তো এখানেও দুইটা দুইটা চারটা হাইড্রোজেন আছে। কার্বন আছে একটা, অক্সিজেন আছে একটা। দেখো তার মানে এই যৌগটার আণবিক সংকেত আর এই যৌগটার আণবিক সংকেত এই দুইটা কিন্তু হুবহু সেম। তাহলে এটার আণবিক সংকেত এবং এটার আণবিক সংকেত এই দুইটা হচ্ছে হুবহু সেম। তার মানে আণবিক সংকেত সেম কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এরকম যৌগকে পরস্পরের কি বলা হয়? সমাণু বলা হয়। তার মানে এইটার সমাণু হচ্ছে এটা। তাহলে তাপ দেওয়ার কারণে হচ্ছে এটা তাদের সমাণুতে পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলতে পারি? সমানুকরণ বিক্রিয়া। কারণ তুমি তাপ দিছো, এটা হচ্ছে সমাণুতে পরিণত হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে হচ্ছে আমরা কোন ধরনের বিক্রিয়া বলতে পারি? সমানুকরণ বিক্রিয়া বলতে পারি, সমানুকরণ বিক্রিয়া বলতে পারি। এখন এই সমানুকরণ বিক্রিয়ারই আরেকটা নাম হচ্ছে পুনর্বিন্যাস বিক্রিয়া। এই সমানুকরণ বিক্রিয়া কারণ তাপ দেওয়ার কারণে একটা আরেকটার সমানুতে পরিণত হয়েছে, কারণ একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত, তো সমাণু। তাহলে এই জন্য এটাকে বলা হয় সমানুকরণ বিক্রিয়া বা ইংলিশে বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন। এটা ছিল একটা আইসোমারাইজেশন রিঅ্যাকশন বা বাংলায় বলা হয় সমানুকরণ বিক্রিয়া বা পুনর্বিন্যাস বিক্রিয়া। ঠিক আছে, সমানুকরণের আরেকটা নাম হচ্ছে পুনর্বিন্যাস। ঠিক আছে, তাহলে এর পরীক্ষা আসলে পারবা না যেটা কোন ধরনের বিক্রিয়া ছিল, পারা উচিত। তো যেহেতু ফ্রেডরিক বুলার বা ফ্রেডরিক উহুলার প্রথম হচ্ছে এই জিনিসটা আবিষ্কার করেছেন, এই জন্য তাকে জৈব রসায়নের জনক বলা হয়। আচ্ছা, এবার আসা হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য। বর্তমানকালে হচ্ছে জৈব যৌগের সংখ্যা হচ্ছে 80 লক্ষেরও বেশি। ঠিক আছে, এবং অজৈব যৌগের সংখ্যা হচ্ছে প্রায় 1 লক্ষের মতো। তো তোমার কাছে মনে হতে পারে যে জৈব যৌগের সংখ্যা এত বেশি, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে এত কম, কেন? নিশ্চয়ই কারণ আছে। তাহলে এই যে জৈব যৌগের সংখ্যাধিক্য, তাহলে জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ হচ্ছে তোমার তিনটা। তাহলে জৈব যৌগের সংখ্যাধিক্য বা প্রাচুর্যের কারণ হচ্ছে তোমার তিনটা। এই তিনটা জিনিস তুমি মনে রাখতে পারো হচ্ছে প্রকাশ দিয়ে। প্রকাশ, ঠিক আছে, প্রকাশ বা প্রকাশ তুমি যেমনি মনে রাখো, প্রকাশ বা প্রকাশ। ঠিক আছে, পতে হচ্ছে তোমার পলিমারকরণ বিক্রিয়া। প্রকাশ, পতে হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আগে দেখো যে তিনটা কারণ আছে, যেই তিনটা কারণে হচ্ছে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি। প্রকাশ, পতে পলিমারকরণ বিক্রিয়া, কতে হচ্ছে ক্যাটেনেশন বিক্রিয়া, আর শতে হচ্ছে সমানুতা। তাহলে পলিমারকরণ বিক্রিয়া, ক্যাটেনেশন, দেখো পলিমারকরণ বিক্রিয়া, ক্যাটেনেশন এবং সমানুতা, এই তিনটা ধর্মের কারণে হচ্ছে তোমার জৈব যৌগের সংখ্যা হচ্ছে অনেক 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 বেশি। ঠিক আছে, আচ্ছা তাহলে সমানুতা তো বুঝতেই পারতেছো, সমানুতা হচ্ছে একই আণবিক সংকেত হবে কিন্তু ভিন্ন ভিন্ন গাঠনিক সংকেত হওয়ার কারণে কিন্তু দুইটা যৌগ হচ্ছে ভিন্ন হয়ে যাবে। যেমন দেখো এরা কিন্তু একই আণবিক সংকেত কিন্তু এদের গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এরা কিন্তু মনে করো দুইটা ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার দুইটা যৌগ হয়ে গেছে। তাহলে এইখান থেকে কি হলো? সংখ্যা বেড়ে গেল না? যে আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন হওয়ার কারণে কিন্তু দেখো এই দুইটা ভিন্ন ভিন্ন দুইটা যৌগ হয়ে গেছে, তাহলে কিন্তু সংখ্যা বেড়ে গেল। তাহলে এই সমানুতা হচ্ছে একটা কারণ যার কারণে জৈব যৌগের সংখ্যা বেশি। আবার দেখো পলিমারকরণ ধর্ম, পলিমারকরণ তো বুঝতেই পারতেছো যে এই ক্ষেত্রে দেখা যায় যে ছোট ছোট অণুগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু গঠন করে। তাহলে কি করে? ছোট ছোট অণুগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু হচ্ছে তোমার গঠন করে। তাহলে কি খেয়াল করছো যে ছোট 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 অণু, ছোট ছোট অণুগুলা নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে একটা বৃহৎ অণু হচ্ছে একটা গঠন করে। তাইলে এরকম অসংখ্য ছোট ছোট অণু নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে যখন একটা বৃহৎ অণু গঠন করবে তখনও তো কি জৈব যৌগের সংখ্যা বেড়ে যাবে না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। তার মানে পলিমারকরণ বিক্রিয়াতেও সংখ্যা বেড়ে যায়। আচ্ছা, এবার আসা হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে, যেটার মানে হচ্ছে শিকল। ঠিক আছে, ক্যাটেনেশন শব্দটা হচ্ছে
এবার আসো ক্যাটেনেশনের কারণেও হয়। ক্যাটেনেশন, ক্যাটেনেশন শব্দটা আসছে ল্যাটিন শব্দ ক্যাটেনা থেকে। ল্যাটিন শব্দ ক্যাটেনা শব্দের মানে হচ্ছে শিকল। ক্যাটেনা শব্দের মানে হচ্ছে শিকল। দ্যাট মিনস এই ক্যাটেনেশন ধর্মটা কোথায় আছে? এই ক্যাটেনেশন ধর্মটা হচ্ছে তোমার কার্বনের আছে। কার্বনের হচ্ছে তোমার ক্যাটেনেশন ধর্ম আছে। ক্যাটেনা শব্দের অর্থ হচ্ছে শিকল, অর্থাৎ প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা কার্বন হচ্ছে তোমার এরকম অসংখ্য কার্বনের সাথে যুক্ত হয়। প্রত্যেকটা কার্বন হচ্ছে এরকম অসংখ্য কার্বনের সাথে নিজেরা নিজেদের সাথে যুক্ত হয়ে এরকম একটা বিভিন্ন আকৃতির হচ্ছে শিকল তৈরি করে। আর প্রত্যেকটা শিকল কিন্তু একটা নতুন নতুন যৌগ। যেমন ধরো কার্বন কার্বন মনে করো দুইটা কার্বন যুক্ত হয়ে মনে করো একটা যৌগ তৈরি করলো, এটা একটা শিকল হতে পারে। মনে করো তোমার তিনটা কার্বন মিলে আরেকটা যৌগ তৈরি করলো, এটা আরেকটা শিকল হতে পারে। মনে করো চারটা কার্বন মিলে আরেকটা যৌগ তৈরি করলো, এটা আরেকটা শিকল হতে পারে। তার মানে বুঝতেছো যে কার্বন চাইলে ইচ্ছা মতো দুইটা তিনটা চারটা পাঁচটা ইচ্ছা মতো হচ্ছে নিজেরা নিজেদের সাথে হচ্ছে শিকল তৈরি করে নতুন নতুন যৌগ তৈরি করতে পারে। ফলে জৈব যৌগের সংখ্যা হচ্ছে অনেক বেড়ে যায়। তাহলে এটাও একটা কারণ। এই ক্যাটেনেশন ধর্মের কারণেও জৈব যৌগের সংখ্যা হচ্ছে অনেক বেড়ে যায়। ঠিক আছে, এটাও একটা কারণ এই ক্যাটেনেশন। ওকে, তাহলে এগুলো কিন্তু আমরা পারবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে এগুলো যদি আমরা পারি, আচ্ছা এখন আসা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত, এগুলো আমরা একটু পরে আসি। আচ্ছা আচ্ছা তাহলে কার্বন শিকল এবং বলয় দ্বারা হচ্ছে যৌগ গঠন। তাহলে কার্বন শিকল এবং হচ্ছে তোমার বলয় দ্বারা হচ্ছে যৌগ গঠন, সেখানে একটু দেখি। তাহলে ক্যাটেনেশনের কিছু উদাহরণ দেখি। এগুলো দরকার নেই, এগুলো আমরা সহজেই পারি, এগুলো একটু পরে আমাদের পড়তে হবে। মিথেন ইথেন এগুলো আমরা অনেক পড়বো, সমস্যা নেই। তাহলে ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হলো ফুলারিন্স নামক কার্বনের একটা বিশেষ শ্রেণীর হচ্ছে রূপভেদ। তাহলে ক্যাটেনেশনের হচ্ছে একটা বিশেষ উদাহরণ। তাহলে ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন্স নামক কার্বনের হচ্ছে একটা বিশেষ শ্রেণীর হচ্ছে তোমার রূপভেদ। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে ক্যাটেনেশনের একটা বিশেষ উদাহরণ কি? ফুলারিন্স। আচ্ছা, গ্রাফাইট ও ডায়মন্ড বা হীরক ছাড়াও বিজ্ঞানীরা কার্বনের বিশেষ শ্রেণীর হচ্ছে রূপভেদ আবিষ্কার করেন। এই রূপভেদ সমূহের অণুতে 30 থেকে হচ্ছে 70টি কার্বন পরমাণু হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এদেরকেই তোমার বলা হয় ফুলারিন্স। অর্থাৎ ফুলারিন্স হচ্ছে কার্বনের একটা বিশেষ রূপভেদ। কার্বনের কিন্তু বেশ কয়েকটা রূপ আছে। কার্বনের একটা রূপ হচ্ছে তোমার কয়লা, কার্বনের একটা রূপ হচ্ছে গ্রাফাইট, কার্বনের একটা রূপ হচ্ছে ডায়মন্ড, আবার কার্বনের আরেকটা রূপ হচ্ছে এরকম ফুলারেন্স, যেখানে 30 থেকে 70টা হচ্ছে তোমার কার্বন পরমাণু সমযোজী বন্ধনে হচ্ছে আবদ্ধ থাকে। এর মধ্যে বিভিন্ন রূপভেদের মধ্যে যেমন দেখো C32, C50, C60, C70, এগুলো সি দিয়ে হচ্ছে কার্বন সংখ্যা বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? সি দিয়ে কার্বন সংখ্যা বোঝাচ্ছে। তাহলে এদের নামকরণ করা হয় ফুলারেন্স। এর মধ্যে C60 যেই ফুলারেন্সটা, সেটার আণবিক গঠন মানে এটাকে গাঠনিক সংকেত অনুযায়ী আঁকলে সেটা হচ্ছে বিখ্যাত স্থপতি বুকমিনিস্টার ফুলার নির্মিত হচ্ছে ভূগোলক আকৃতির হচ্ছে গম্বুজের মতো। তাই C60 কে হচ্ছে বুকমিনিস্টার ফুলারিন বা বাকিবল বলা হয়। আচ্ছা, এই ফুলারেন্সগুলোর মধ্যে 60টা কার্বন বিশিষ্ট যে C60 নামে যে ফুলারেন্সটা আছে, এটার গঠনটা একেবারে গম্বুজের মতো। যেই গম্বুজটা দেখতে হচ্ছে বুকমিনিস্টার ফুলার নামক একজন বিখ্যাত আর্কিটেক্ট আছেন, ঠিক আছে? তিনি একটা হচ্ছে ইউরোপে হচ্ছে এরকম একটা, ইউরোপ না কোথায় জানি আমি ভুলে গেছি, যাই হোক তিনি একটা এরকম খুবই সুন্দর করে হচ্ছে তিনি এরকম একটা গম্বুজ নির্মাণ করতেন, ঠিক আছে? খুবই সুন্দর করে হচ্ছে তিনি কি করছেন, তিনি হচ্ছে খুবই সুন্দর করে হচ্ছে এরকম একটা বিশাল আকৃতির হচ্ছে সুন্দর একটা গম্বুজ নির্মাণ করছে। তো এই C60 এটা দেখতে হচ্ছে অনেকটা সেই গম্বুজের মতো, তার সুন্দর আকৃতির হচ্ছে তোমার কিসের মতো? গম্বুজের মতো, ঠিক আছে? এই জন্য এটাকে হচ্ছে তোমার ভূগোলক আকৃতির হচ্ছে গম্বুজের মতো, এই জন্য C60 কে হচ্ছে তোমার বুকমিনিস্টার ফুলারিন বা বাকি বল বলা হয়। বুকমিনিস্টার ফুলারিন বা হচ্ছে তোমার বাকি বল, ওই যে তার ওই স্থাপত্যের নাম অনুযায়ী যে বুকমিনিস্টার ফুলার সাহেব কর্তৃক নির্মিত একটা গম্বুজের মতো দেখতে C60 ফুলারিন্সগুলা, এই জন্য তার ওই স্থাপত্য মানে তার ওই স্থাপত্যের নাম অনুসারে এটাকে নাম দিয়েছে হচ্ছে বুকমিনিস্টার ফুলার বা বাকিবল। তাহলে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসবে নিচের কোনটিকে বুকমিনিস্টার ফুলার বা বাকিবল বলা হয়? C60-কে। কোনটিকে বুকমিনিস্টার ফুলার বা বাকিবল বলা হয়? C60-কে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই বিশেষ ফুলারিন অণুতে, বুঝতেই পারতেছে এখানে কার্বন আছে 60টা, এই জন্য C60। তাহলে বিশেষ অণুতে হচ্ছে 60টা কার্বন পরমাণু, যার আণবিক ভর হচ্ছে 720। sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে হচ্ছে একক বন্ধন দ্বারা আবদ্ধ, যার গঠন আকৃতি হচ্ছে তোমার ফুটবলের মতো। আচ্ছা, এখানে শুধুমাত্র হচ্ছে কার্বন থাকে, আর কিছু থাকে না। আচ্ছা, এটার আণবিক ভর 720, এটা কেমনে বুঝলাম? খুবই সিম্পল। দেখো কার্বনের পারমাণবিক ভর কত? 12। তো একটা অণুর মধ্যে যদি 60টাই কার্বন থাকে,
তাহলে কার্বনের পারমাণবিক ভর 12, 12 দিয়ে হচ্ছে 60কে গুণ করো, কারণ প্রত্যেকটা কার্বনের পারমাণবিক ভর 12 হইলে 60টা কার্বনের টোটাল ভর কত দেখো, 6 12 72 আর একটা শূন্য আছে, 6 12 72 আর একটা শূন্য, তার মানে 720। তাহলে এখানে শুধুমাত্র কার্বন আছে, তার মানে একবার ইজি। তো আণবিক ভর 720 বিশিষ্ট হচ্ছে sp2 সংকরিত অবস্থায় পরস্পরের সাথে হচ্ছে একক বন্ধন দ্বারা আবদ্ধ, যার গঠন আকৃতি ওই যে গম্বুজের মতো বা ফুটবলের মতো বুকমিনিস্টার ফুলারের, ঠিক আছে। আর এখানে sp2 সংকরায়ন কেন আসছে একটু দেখায়ও দিই। এখানে sp2 সংকরায়ন আসছে কিভাবে আসছে, মানে এই বুকমিনিস্টার ফুলারের স্ট্রাকচারটা, হ্যাঁ স্ট্রাকচারটা হচ্ছে এরকম যে প্রত্যেকটা কার্বন 3টা করে হচ্ছে তোমার কার্বনের সাথে যুক্ত, আর এখানে কার্বন ছাড়া আর কিছু নাই, তুমি বুঝতেই পারতেছো C60, কার্বন ছাড়া আর কিছু নাই, কোনো হাইড্রোজেনও নাই, কিছু নাই। তাহলে প্রত্যেকটা কার্বন এরকম হচ্ছে তোমার 3টা করে হচ্ছে তোমার কার্বনের সাথে হচ্ছে যুক্ত, প্রত্যেকটা কার্বন এরকম 3টা করে হচ্ছে কার্বনের সাথে যুক্ত, এরকম করে হচ্ছে ত্রিমাত্রিক ভাবে যদি আঁকো, এটা তো দ্বিমাত্রিক ছবি আঁকলাম, এটা আসলে ত্রিমাত্রিক বস্তু হবে ফুটবলের মতো, যেহেতু ত্রিমাত্রিক বস্তু, এরকম করে ত্রিমাত্রিক ভাবে যদি আঁকো তাহলে হচ্ছে C60 নামে একটা যৌগ পাবা আর কি, ঠিক আছে। ওকে, খুব ভালো কথা। এখন তোমরা আমাকে একটা সিম্পল কথা হচ্ছে বলো, সেই সিম্পল কথাটা হচ্ছে এখানে সংকরায়নটা কি আসবে বলো, এটা কি sp2 sp3 নাকি sp সংকরায়ন আসবে? তাহলে একটা জিনিস আমরা শিওর যে বুকমিনিস্টার ফুলারে হচ্ছে একক বন্ধন পাওয়া যায়। আচ্ছা এবার আসো এখানে সংকরায়ন কি হবে, তোমাদেরকে শর্টকাট সংকরায়ন বের করা শেখায় জৈব রসায়নে, মনে রাখবা শতে সংকরায়ন শতে সিগমা বন্ধন, শতে সংকরায়ন শতে সিগমা বন্ধন, তার মানে সিগমা বন্ধনই হচ্ছে তোমার সংকর অরবিটাল তৈরি করে, পাই বন্ধন কখনো সংকর অরবিটাল তৈরি করে না, মনে থাকবে শতে সংকরায়ন শতে সিগমা বন্ধন, তার মানে সিগমা বন্ধনই হচ্ছে তোমার সংকর অরবিটাল তৈরি করে। তাহলে একটু খেয়াল করে দেখো এখানে প্রত্যেকটা কার্বনের সাথে কয়টা সিগমা বন্ধন আছে, একক বন্ধন মানেই কিন্তু সেগুলো সিগমা বন্ধন, তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে 3টা একক বন্ধন আছে, মানে 3টা সিগমা বন্ধন আছে, তাহলে 3টা করে যদি সিগমা বন্ধন থাকে বলো এটা কি হবে, sp2, একটা s দুইটা p, একটা s আর দুইটা p মিলে কয়টা হইলো 3টা, তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে 3টা সিগমা বন্ধন আছে, তার মানে এখানে 3টা সংকর অরবিটাল আছে, কারণ আমরা জানি যে সিগমা শতে সংকর অরবিটাল শতে সিগমা, সিগমা বন্ধন শুধু সংকর অরবিটাল তৈরি করে, তাহলে এখানে প্রত্যেকটা কার্বনের সাথে 3টা একক বন্ধন বা 3টা সিগমা বন্ধন থাকার কারণে এখানে সংকর অরবিটাল হবে হচ্ছে sp2, কারণ 3টা, তাহলে 3টা মানে কি একটা s দুইটা p, sp2, তাহলে sp2 সংকর অরবিটাল হচ্ছে এখানে পাওয়া যায়, ঠিক আছে, এই জন্য আর কি ব্যাপারটা একবার ইজি, ঠিক আছে, বেসিক দেখছো। এবার আসো কার্বনের ক্যাটেনেশনের হচ্ছে তোমার সফলতার কারণ, যে কার্বন যে এই যে বিভিন্ন শিকল তৈরি করে, বিভিন্ন দৈর্ঘ্যের যে শিকল তৈরি করে, যে 2টা কার্বন মিলে শিকল তৈরি করে, 3টা কার্বন মিলে শিকল তৈরি করে, 10টা কার্বন মিলে মনে করো তোমার শিকল তৈরি করে, এই যে কার্বন যে বিভিন্ন শিকল তৈরি করে, সেই শিকল, ঠিক আছে, সেই শিকলের হচ্ছে তোমার মনে করো যে সফলতার মানে মূল কারণটা কি? আচ্ছা এর মূল কারণটা হচ্ছে দেখো যে বন্ধন শক্তির হচ্ছে তোমার উচ্চ মান, যেমন 347 কিলো জুল পার মোল, যে একই পর্যায়ের হচ্ছে অন্যান্য মৌলের বন্ধন শক্তির তুলনায় হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তাহলে দেখো যে কার্বনের ক্যাটেনেশনের সফলতার হচ্ছে মূল কারণ, ক্যাটেনেশনের সফলতার হচ্ছে তোমার মূল কারণ হচ্ছে কার্বন বন্ধন শক্তির হচ্ছে তোমার উচ্চ মান, যেমন 347 কিলো জুল পার মোল, মানে প্রতি এক মোল কার্বনের হচ্ছে তোমার বন্ধন শক্তি হলো 347 কিলো জুল, যা একই পর্যায়ের অন্যান্য মৌলের বন্ধন শক্তির তুলনায় হচ্ছে অনেক বেশি, অর্থাৎ একই পর্যায়ে অন্যান্য মৌলের অর্থাৎ নাইট্রোজেন যে বন্ধন শক্তি তার তুলনায় হচ্ছে কার্বন বন্ধন শক্তির মান হচ্ছে অনেক বেশি। দেখো নাইট্রোজেন বন্ধন শক্তির মান হচ্ছে 163 কিলো জুল পার মোল, আর কার্বন বন্ধন শক্তির মান হচ্ছে 347 কিলো জুল পার মোল, যেটা হচ্ছে অনেক বেশি। তারপরে হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে আড়াই, যা প্রথম পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম এবং শেষ মৌল হচ্ছে তোমার ফ্লোরিন, ঠিক আছে, এই দুইটার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার গড় মানের সমান। আমরা পড়ছিলাম পাউলিং স্কেল অনুযায়ী, আমরা যদি দ্বিতীয় পর্যায়ের মৌলগুলোর ক্ষেত্রে যদি তড়িৎ ঋণাত্মকতার মান চিন্তা করি, আমরা পড়ছিলাম না পাউলিং স্কেল, যে পাউলিং স্কেল অনুযায়ী আচ্ছা দ্বিতীয় পর্যায়ে কি কি মৌল আছে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, আর তারপরে নিয়ন আছে। এখন নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, তাহলে নিষ্ক্রিয় গ্যাস বাদে চিন্তা করি, পাউলিং স্কেল অনুযায়ী লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। এখন তুমি হাফ করে করে বাড়াতে থাকো, দ্বিতীয় পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাবা তড়িৎ ঋণাত্মকতার মান হাফ করে বাড়াও, তাহলে বেরিলিয়াম হচ্ছে তোমার 1.5, বোরন হচ্ছে 2, কার্বন হচ্ছে 2.5, নাইট্রোজেন 3, অক্সিজেন হচ্ছে 3.5, আর ফ্লোরিন হচ্ছে 4।
তাহলে এখন ফ্লোরিন মানে আর লিথিয়াম, তাহলে দ্বিতীয় পর্যায়ের হচ্ছে তোমার প্রথম মৌলটা হচ্ছে তোমার ফ্লোরিন, আর সরি দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌলটা হচ্ছে লিথিয়াম আর শেষ মৌলটা হচ্ছে ফ্লোরিন। এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার হচ্ছে গড় বের করো। তাহলে একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 4। তাহলে গড় বের করার জন্য কি করতে হবে, 1 এর সাথে 4 যোগ করো, কত হয় 5, 5 কে 2 দিয়ে ভাগ করো, কত আসবে আড়াই। তাহলে জিনিসটা হচ্ছে আড়াই চলে আসবে। জিনিসটা কত চলে আসবে, জিনিসটা হচ্ছে কিন্তু আড়াই চলে আসবে। দ্যাটস ইট। তাহলে এটাই বলছে যে দ্বিতীয় পর্যায়ের প্রথম মৌল লিথিয়াম এবং শেষ মৌল ফ্লোরিন, এই দুইটাকে গড় করলে, এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার মানকে যদি আমরা গড় করি তাহলে আমরা হচ্ছে কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান পাবো। ঠিক আছে। এবং আরেকটা কাহিনী আছে ক্যাটানেশনের সাকসেসফুল হওয়ার আরেকটা কাহিনী হচ্ছে কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, মানে কার্বনের যে পারমাণবিক ব্যাসার্ধ, কার্বন কি 1s2 2s2 2p2, তাই না, ছয়টা ইলেকট্রন থাকে। তাহলে 1s2 2s2 2p2, তাহলে কার্বনের কক্ষপথ আছে হচ্ছে 2টা আর ইলেকট্রন থাকে হচ্ছে তোমার 6টা। তাহলে 1s2 2s2 2p2, তাহলে দেখো শেষ কক্ষপথে হচ্ছে তোমার মাত্র হচ্ছে 2টা কি আছে, কক্ষপথ আছে হচ্ছে 2টা। ঠিক আছে। তাহলে কক্ষপথ 2টা থাকার কারণে তার ব্যাসার্ধটা হচ্ছে একবারে ছোট, কারণ 2টা কক্ষপথ মানে কিন্তু আসলে সে অনেক ছোট। এই জন্য কার্বনের পারমাণবিক ব্যাসার্ধটা হচ্ছে অনেক ছোট, মানে জাস্ট 2টাই আছে, বুঝছো। ধরো মানে কি বলবো, ধরো এই যে এটা হচ্ছে ধরো কার্বনের নিউক্লিয়াস, তাহলে এটা হচ্ছে প্রথম কক্ষপথ, এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ, দুইটাই কক্ষপথ আছে। তাহলে 1s2 আর এই যে এখানে 2s2 2p2, তাহলে মাত্র 2টা কক্ষপথ আছে। তো মাত্র 2টা কক্ষপথ থাকার কারণে এটার ব্যাসার্ধটা কিন্তু অনেক ছোট। যদি 5-6টা থাকতো কক্ষপথ, যদি মনে করো 5-6টা থাকতো, আরও থাকতো, তাইলে আমরা বলতে পারতাম যে ব্যাসার্ধটা হচ্ছে অনেক বড়। কিন্তু এখানে মাত্র হচ্ছে 2টা কক্ষপথ আছে, সো আই গেস বুঝতেই পারতেছো যে অনেক ছোট, এই জন্য পারমাণবিক ব্যাসার্ধ হচ্ছে ছোট। এই সমস্ত কারণগুলা, এবং পারমাণবিক ব্যাসার্ধের মানটা একটু মুখস্থ রাখতে পারো, 0.077 ন্যানোমিটার। ঠিক আছে। আচ্ছা, এই কারণে হচ্ছে তোমার কার্বনের ক্যাটেনেশনটা হচ্ছে সাকসেসফুল হয়েছে বা সফল হয়েছে। এবার আসে সমানুতা। আচ্ছা, সমানুতা তো আমরা মোটামুটি হচ্ছে তোমার ছোটবেলায় পড়ছি যে যেসব জৈব যৌগের আণবিক সংকেত হচ্ছে এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পর আইসোমার বা সমাণু বলে, এবং এই বিষয়টাকে হচ্ছে আইসোমারাইজেশন বা মানে আইসোমারিজম, এবং এই বিষয়টাকে হচ্ছে আইসোমারিজম বা বাংলায় হচ্ছে সমানুতা বলা হয়। যেমন তোমরা এই ব্যাখ্যাটাও তোমরা হচ্ছে 9-10 বা ছোটবেলায় পড়ে আসছো, সেটা হলো C2H6O। এই আণবিক সংকেতের হচ্ছে তোমার কয়টা সমাণু আছে, C2H6O এটার হচ্ছে 2টা সমাণু আছে। ঠিক আছে। কি কি আছে, এটার হচ্ছে তোমার আলটিমেটলি 2টা সমাণু আছে। ঠিক আছে। সমাণুগুলা কি, আচ্ছা আমি তোমাদেরকে একটা সিম্পল বেসিক বলি। দেখো এটা লেখাও আছে, এখানে না যাই। একটা হচ্ছে C2H5OH, দেখো একটা হচ্ছে, বা এভাবে চিন্তা করো, CH3CH2OH বা C2H5OH, তুমি যেমনি নাও। দেখো CH3CH2OH, দেখো এখানে কয়টা কার্বন আছে, দেখো 2টা কার্বন আছে। হাইড্রোজেন আছে কয়টা, দেখো এখানে 5টা আর এখানে একটা, 6টা। অক্সিজেন আছে হচ্ছে একটা, তাহলে C2H6O। তাহলে এটা দিয়ে হচ্ছে তোমার দেখো ইথানল তৈরি করা যায়, ইথানল। আবার আমরা যদি এটাকে এইভাবে লিখি যে CH3O CH3, তাহলে এটা কিন্তু কি হয়ে যায়, ইথার হয়ে যায়। তোমরা জানো যে OH কার্যকরী মূলক থাকলে এটা হচ্ছে অ্যালকোহল হয়। আর যদি এরকম হয় যে দুই পাশে 2টা অ্যালকাইল মূলক, আমরা তো জানি যে CH3 কিন্তু অ্যালকাইল মূলক, তাহলে দুই পাশে 2টা অ্যালকাইল মূলক আর মাঝখানে যদি একটা অক্সিজেন থাকে, তাহলে এটাকে বলা হয় ইথার। তাহলে দুই পাশে দেখো 2টা অ্যালকাইল মূলক আর মাঝখানে একটা অক্সিজেন আছে, তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকে তোমার বলা হয় ইথার। ইথার, তাহলে এটাকে বলা হবে ডাইমিথাইল ইথার। ঠিক আছে, বা মিথক্সিমিথেন, ডাইমিথাইল ইথার, বা এটাকে বলা হবে মিথক্সিমিথেন। দেখো ডাইমিথাইল কেন, এই পাশে একটা মিথাইল আছে, এই পাশে একটা মিথাইল আছে, তাহলে ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন বলা হয়। যাই হোক, এইগুলো আমরা নামকরণটা একটু পরে দেখবো, আমরা হালকা করে একটু পড়বো, টেনশন করার কারণ নাই। তাহলে দেখছো C2H6O এই আণবিক সংকেতের 2টা সমাণু আমি বের করে ফেলছি, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার বা মিথক্সিমিথেন। তো আই গেস বুঝতেই পারছো যে 2টা সমাণু হচ্ছে তোমার সম্ভব। আচ্ছা, তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু হঠাৎ করে আসবে যে C2H6O এই আণবিক সংকেতের কয়টা সমাণু সম্ভব। তো একটু প্র্যাকটিস করবা যে একটা হচ্ছে ইথানল হয় আর একটা হচ্ছে ডাইমিথাইল ইথার হয়, তার মানে এই আণবিক সংকেতের 2টা সমাণু আছে। ঠিক আছে। আচ্ছা, এটা একটু মনে রাখার টেকনিকটাকে আমি তোমাদেরকে একটু একটা ইন্টারেস্টিং জিনিস বলি। তোমাদেরকে না এখন একটা ইন্টারেস্টিং জিনিস আমি শিখাই, সারা জীবন মনে থাকবে। সূত্রটা হচ্ছে অলওয়েজ মাথায় রাখবা, CnH2n+2O যদি এইরকম কোন একটা আণবিক সংকেত হয়, CnH2n+2O এরকম যদি কোনো একটা আণবিক সংকেত যদি দিয়ে বলে এর কয়টা সমাণু সম্ভব,
তোমার অ্যান্সার হচ্ছে এর মোটামুটি হচ্ছে তুমি দুইটা সমানু সম্ভব, একটা হবে হচ্ছে অ্যালকোহল আর একটা হবে যে ইথার। তাহলে কি আমি বুঝাইতে পারছি? আগে দেখো, CnH2n+2O এরকম আণবিক সংকেত বিশিষ্ট কোন একটা যৌগের দুই ধরনের হচ্ছে তোমার সমাণু সম্ভব, একটা হবে অ্যালকোহল আর একটা হবে হচ্ছে তোমার ইথার। একটা হবে অ্যালকোহল আর একটা হবে হচ্ছে তোমার কি ইথার। কিভাবে বুঝলাম চলো আমরা একটু দেখি। আচ্ছা দেখো এখানে n এর মান তুমি মনে মনে 2 চিন্তা করো, দেখো n এর মান তুমি মনে মনে 2 চিন্তা করো, 2 চিন্তা করলে দেখো তো এটা কত আসতেছে, C2 আসতেছে। তারপরে H2n+2 দেখো 2 দুগুণে 4, 4 দুইয়ে হচ্ছে 6, তাহলে C2H6O। দেখো তো মিলছে? এই থিওরিতে কি মিলছে? অবশ্যই মিলবে। এই থিওরিতে যদি মিলে যায় তাহলে মনে রাখবা যে এরকম CnH2n+2O এইরকম আণবিক সংকেত বিশিষ্ট কোনো একটা যৌগের অলওয়েজ তোমার দুইটা সমাণু হয়, একটা হবে অ্যালকোহল আর একটা হবে হচ্ছে ইথার। তাহলে তোমাদেরকে যদি এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা আসে ঘুরায়, আমি তো জানি প্রশ্ন আসবে ঘুরায়, যদি ঘুরায় দেয় কঠিন প্রশ্ন করে দিবে যে C3H8O, তাহলে ঝটপট হচ্ছে আমাদেরকে জানাও C3H8O, ঠিক আছে? এরকম আণবিক সংকেত বিশিষ্ট হচ্ছে কয় ধরনের হচ্ছে তোমার সমানতা সম্ভব? তাহলে C3H8O এরকম আণবিক সংকেত বিশিষ্ট হচ্ছে তোমার কয় ধরনের হচ্ছে তোমার সমানতা সম্ভব? ঝটপট হচ্ছে কমেন্টে জানাও, দেখি কি অবস্থা তোমাদের। বলো কয় ধরনের সমাণু সম্ভব এবং যৌগ দুইটার নাম কি? বলো যৌগ দুইটার নাম কি? আচ্ছা মেডিকেল ভর্তি পরীক্ষার নাম আসবে না, যৌগ দুইটার কয় ধরনের সমাণু সম্ভব পরীক্ষা এটাই আসবে। সো এটা আসলে কিন্তু অনেকে পারবা না, কিন্তু আমার এই ট্রিক্সটা দেখার পর থেকে এখন কিন্তু তোমাদের জন্য এটা পানির মতো সহজ হয়ে গেছে যে ভাই এটা তো ইজি আসলে, ঠিক আছে? তাহলে পারা উচিত। দেখি তাহলে কে কে পারতেছে। 2 সবাই 2 দেখে দেখে বলতেছো নাকি না দেখে বলতেছো আল্লাহ জানে। যাই হোক ধরে নিছি যে বুঝে বুঝেই বলছো। তাহলে দেখছো কেন এটাও কিন্তু দেখো CnH2n+2O এই মডেলের মধ্যে পড়ে গেছে। দেখো এখানে n এর মান হচ্ছে 3, তাহলে n3, তাহলে n যদি 3 হয় তাহলে 2n কত হবে? 2n হবে 3 দুগুণে 6 আর সাথে 2 8, তাহলে এটা 8। তাহলে এই সূত্রের মধ্যে পড়ে গেছে, তার মানে বুঝতেই পারতেছে এটা দুইটা সমাণু সম্ভব, একটা হবে অ্যালকোহল আর একটা হবে হচ্ছে তোমার ইথার, ঠিক আছে? এগুলো হচ্ছে টেকনিক, পরীক্ষা এগুলোই আসবে। ওকে, তাহলে এবার আসা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এটা তো আমরা জানি যে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়ায় পলিইথিলিন বা পলিথিন তৈরি হয়। আচ্ছা তোমরা কি জানো যে পলিথিন নামটা কেমনে আসছে? দেখো CH2 ডাবল বন্ড CH2, এটাকে হচ্ছে তোমার ইথিন বা ইথিলিনও বলা হয়, এটাকে ইথিন বা ইথিলিনও বলা হয়। তো এটা পলিমারকরণ বিক্রিয়াতে যখন এরকম একটা যৌগ তৈরি করে সেটাকে বলা হয় পলিইথিলিন, দেখো, বা পলিইথিন। দেখো আমি সিম্পলভাবে বলি CH2 ডাবল বন্ড CH2 এটা হচ্ছে ইথিন, হ্যাঁ ইথিন। এটাকে হচ্ছে তুমি সামান্য পরিমাণে অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে, এখানে হচ্ছে অক্সিজেনটা কিন্তু প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে সামান্য পরিমাণ হচ্ছে তোমার অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে তুমি যদি ইথেনের পলিমারকরণ বিক্রিয়া করো, পলিমারকরণ বিক্রিয়াতে কেমনে পলিমারকরণ হয় জানো? এই যেখানে যে দ্বিবন্ধনটা আছে না, দ্বিবন্ধনটা ভেঙে যাবে, তো দ্বিবন্ধন ভেঙে হচ্ছে একক বন্ধন হয়ে যাবে। তাহলে দ্বিবন্ধন ভেঙে যদি কোনো কারণে একক বন্ধন হয়ে যায়, আমরা তো জানি জৈব রসায়নে প্রত্যেকটা কার্বনের 4টা হাত থাকে, তো 4টা করে যদি হাত থাকে তাহলে মাঝখানে যদি দ্বিবন্ধন ভেঙে একক বন্ধন হয়ে যায়, এই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, ওই কার্বনের একটা হাত খালি হয়ে যায়, হয়ে পলিমারকরণ বিক্রিয়া হয়, ঠিক আছে? এই যৌগটাই হচ্ছে এটার পলিমারকরণ যৌগ। তাহলে এটারে বলো তুমি কি বলবা? দেখো এটার নাম যদি ইথিন হয়, এটার নাম যদি ইথিন হয়, বলো তো এটার পলিমার যৌগের নাম তুমি কি বলবা? পলিইথিন বলবা না? এটা যদি ইথিন হয় তাহলে এটার নাম হবে পলিইথিন, মানে ইথিনের পলিমারকরণ বিক্রিয়া, তাহলে এটার নাম হয়ে যাবে পলিইথিন। এই পলিইথিনটা তুমি দ্রুত বলতে থাকো, পলিইথিন পলিইথিন পলিথিন, ওই বলতে বলতে কি হয়ে গেল? পলিথিন হয়ে গেল। এই জন্য এটার নাম দিছে হচ্ছে পলিথিন, বুঝছো? কারণ পলিইথিন এটার দ্রুত উচ্চারণ করলে কিন্তু নামটা পলিথিনের মতোই হয়ে যায়, পলিইথিন পলিথিন মানে পলিথিন হয়ে যায়, এখান থেকে নাম আসছে পলিথিন। তাহলে এবার বুঝছো, পারা উচিত। আর ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন। আচ্ছা এখন এই পলিমারকরণ বিক্রিয়াতে যে ছোট্ট জিনিসটা হচ্ছে বিক্রিয়ায় অংশ নেয়, যে ছোট্ট যৌগটা হচ্ছে বিক্রিয়ায় অংশ নেয় তাকে মনোমার বলে। মনো একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে এক, মানে সে একাই বিক্রিয়ায় অংশ নিচ্ছে এবং সে এরকম অসংখ্য ইথিন নিজেরা নিজেদের সাথে এককভাবে যুক্ত হচ্ছে, মানে মনে করে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইথিনের সিঙ্গেল অণু নিজেরা নিজেদের সাথে যুক্ত হচ্ছে। তাহলে ইথিনের হচ্ছে তোমার সিঙ্গেল অণু নিজেরা নিজেদের সাথে যুক্ত হচ্ছে, তাহলে এই জন্য এটাকে তোমার বলা হয় হচ্ছে মনোমার। মনো শব্দের মানে হচ্ছে এক, মানে এরকম অসংখ্য ইথিনের অণু একা একা নিজেরা নিজেদের সাথে যুক্ত হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় মনোমার। আর যখন অনেকগুলা মনোমার
পরস্পরের সাথে যুক্ত হয়ে বিরাট যৌগ তৈরি করে, সেই বিরাট যৌগকে তোমার বলা হয় পলিমার। পলি হচ্ছে একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে অনেক। তাহলে বুঝছো, মানে ব্যাপারটা এরকম যে একটা সিঙ্গেল রাহাত ভাই উনি হচ্ছে মনোমার। এরকম মনে করো 50টা রাহাত ভাই একসাথে যুক্ত হয়ে একটা বড় রাহাত ভাই হয়েছে। তাহলে 50টা রাহাত ভাই যারা প্রত্যেকে একা 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 যুক্ত হয়েছে, এরা হচ্ছে মনোমার। মনো মানে এক। আর এরকম 50টা রাহাত ভাই মিলে ধরো একটা বিশাল দৈত্য আকৃতির রাহাত ভাই তৈরি হয়েছে, তাহলে সেই দৈত্য আকৃতির রাহাত ভাই হচ্ছে পলিমার। পলি মানে অনেক, মানে সে অনেকগুলা ছোট ছোট রাহাত ভাইকে মিলে একটা বড় রাহাত ভাই হয়েছে, তাহলে সেটা হচ্ছে পলিমার। বুঝছো, এখানেও সেম। তাহলে এটা হচ্ছে পলিমার। পলি মানে অনেক, মানে সে অনেকগুলো ইথিন মিলে এটা তৈরি হয়েছে। আর প্রত্যেকটা সিঙ্গেল ইথিন আলাদা আলাদাভাবে নিজেদের সাথে যুক্ত হয়ে ওইটা তৈরি করছে, এই জন্য আলাদা আলাদা করে একা একা যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে মনোমার। মনো মানে এক। ঠিক আছে, এবার আসো ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়ায় বা ইথিনের পলিমারকরণ বিক্রিয়ায় হচ্ছে অক্সিজেন প্রভাবক হিসেবে কাজ করে। খুবই ইম্পর্টেন্ট, পলিমারকরণ বিক্রিয়ায় কোনটা প্রভাবক হিসেবে কাজ করে এটাই মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে, আর কিছু আসে না। তোমাদের কখনোই মেডিকেল ভর্তি পরীক্ষায় বিক্রিয়া আসবে না, কিন্তু তোমাদের আসবে ইথিলিনের পলিমারকরণ বিক্রিয়া বা পলিথিন তৈরি করার ক্ষেত্রে নিচের কোনটা প্রভাবক হিসেবে কাজ করে। অ্যান্সার হচ্ছে অক্সিজেন। অক্সিজেন প্রভাবক হিসেবে কাজ করে। খুবই 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 ইম্পর্টেন্ট। তার মানে পলিমারকরণ বিক্রিয়া থেকে প্রভাবকের নামগুলো মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে বারবার পড়ে পড়ে। ঠিক আছে, আচ্ছা সেমভাবে অ্যাসিটিলিন থেকে বেনজিন প্রস্তুত করা যায়। অ্যাসিটিলিনের পলিমার হচ্ছে তোমার বেনজিন। অ্যাসিটিলিনের পলিমার কেমনে বেনজিন, দেখো খুবই সিম্পল। অ্যাসিটিলিন কি বলো? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, তাই না? অ্যাসিটিলিন, তাহলে দেখো অ্যাসিটিলিন হচ্ছে এরকম ট্রিপল বন্ড সিএইচ। এটা কিভাবে আমরা লিখতে পারি? এটা কিভাবে লিখতে পারি হচ্ছে C2H2 এমন আমরা লিখতে পারি। দেখো HC ট্রিপল বন্ড হচ্ছে তোমার CH, বা এটাকে আমরা লিখতে পারি হচ্ছে C2H2। তাহলে এটাকে যদি আমরা C2H2 যদি লিখি, তাহলে এবার তুমি একটু খেয়াল করে দেখো যে C2H2 এই আকারে যদি আমরা লিখে থাকি বা এই আকারে যদি আমরা লিখি, তাহলে এটাকে এখন আমরা পলিমার করতেছি। তাহলে এটাকে যদি আমরা এখন কোনো কারণে যদি পলিমার করি, পলিমার করলে কি হবে দেখো, 3 অণু, এরকম 3 অণু অ্যাসিটিলিন বা ইথাইন, এরকম 3 অণু হচ্ছে তোমার অ্যাসিটিলিন বা ইথাইন পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে নিজেদের সাথে যুক্ত হয়ে C6H6 এরকম একটা যৌগ তৈরি করবে। দেখো খুব সিম্পল। ঠিক আছে, তাহলে দেখো এরকম 3 অণু হচ্ছে তোমার অ্যাসিটিলিন বা ইথাইন। আচ্ছা 1 মিনিট একটু দাঁড়াও। হ্যাঁ বলো। আচ্ছা আমি হচ্ছে ক্লাসে আছি, তাহলে আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব না। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা কি শুনতে পাচ্ছ ঠিক মতো? ওকে, তো সাউন্ড কি ঠিক মতো শুনতে পারছো? একটু দেখো 1 মিনিট। হ্যাঁ সরি, তো সাউন্ড কি ঠিক মতো শুনতে পারছো? একটু দেখো 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওকে, তো তাহলে যেটা বলতেছিলাম, তাহলে দেখো যে 3 অণু এরকম অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিন গ্যাসের আরেকটা নাম হচ্ছে ইথাইন গ্যাস, তো ইথাইন গ্যাসের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিলিন গ্যাস। তাহলে যাই হোক, এটা সংকেত হচ্ছে C2H2। তাহলে এরকম 3 অণু C2H2 মিলে বেনজিন তৈরি করে। এটা হচ্ছে আয়রন চূর্ণ হচ্ছে এখানে প্রভাবক থাকে, আয়রন চূর্ণ হচ্ছে প্রভাবক থাকে, আর 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এটা একটু মুখস্থ রাখতে পারো একটা বিক্রিয়া। তাহলে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন চূর্ণ প্রভাবকের উপস্থিতিতে দেখো 3 অণু ইথাইন বা 3 অণু অ্যাসিটিলিন গ্যাস পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে বেনজিন উৎপন্ন করে। এটা একবার ইজি। দেখো 3 অণু C2H2, তাহলে তুমি গুণ করো 3 দুগুণে 6, আবার তুমি গুণ করো 3 দুগুণে 6, তাহলে এরকম 3 অণু C2H2 মিলে C6H6 উৎপন্ন করে। সো তাহলে এরকম 3টা জিনিস মিলে একটা বড় জিনিস তৈরি করতেছে, তাহলে এটা হচ্ছে পলিমার। তার মানে বেনজিন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাসের হচ্ছে পলিমার, আর অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস হচ্ছে বেনজিনের মনোমার, আর এই বিক্রিয়াটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, যে ছোট জিনিসগুলো জোড়া লেগে একটা বড় জিনিস তৈরি হয়েছে, পলিমারকরণ বিক্রিয়া। ঠিক আছে, তাহলে পারা যাবে। ঠিক আছে, আচ্ছা তো তাহলে এখন একটা জিনিস খেয়াল করো যে তাহলে জৈব যৌগ এবং অজৈব যৌগের হচ্ছে পার্থক্য সূচক বৈশিষ্ট্য। তাহলে জৈব যৌগ এবং হচ্ছে অজৈব যৌগের হচ্ছে পার্থক্য সূচক হচ্ছে আমরা বৈশিষ্ট্য, যেই বৈশিষ্ট্যটা হচ্ছে আমরা কি বলে
দেখি একটু। আচ্ছা, তাহলে জৈব যৌগ বুঝতেই পারতেছো। তাহলে জৈব যৌগের মধ্যে হচ্ছে তোমার কি থাকে, দেখো মিথানল, মিথাইল অ্যামিন, এই জিনিসগুলো হচ্ছে জৈব যৌগ, ঠিক আছে। অপরদিকে হচ্ছে তোমার মানে জৈব যৌগে হচ্ছে তোমার কার্বন থাকতে হবে, সহজ কথা। পার্থক্যগুলোর মধ্যে মেইন পার্থক্য হচ্ছে অবশ্যই কার্বন থাকতে হবে, আর অজৈব যৌগের মধ্যে কোনো কার্বন থাকাটা বাধ্যতামূলক না, ঠিক আছে। জৈব যৌগ হচ্ছে তোমার প্রধানত সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়, যেমন মিথেন সমযোজী বন্ধন দ্বারা তৈরি হয়। অজৈব যৌগ হচ্ছে আয়নিক বন্ধন, তাহলে অধিকাংশ অজৈব যৌগ হচ্ছে তোমার আয়নিক বন্ধন অথবা সমযোজী বন্ধন দ্বারা হচ্ছে গঠিত। তাহলে জৈব যৌগগুলা দেখো যে জৈব যৌগগুলা হচ্ছে তোমার প্রধানত সমযোজী বন্ধন দ্বারা হচ্ছে গঠিত, আর হচ্ছে তোমার অধিকাংশ অজৈব যৌগ আয়নিক বন্ধন দ্বারা হচ্ছে তোমার গঠিত, ঠিক আছে, মেইনলি আর কি। আচ্ছা, জৈব যৌগগুলা যেহেতু সমযোজী বন্ধন দ্বারা গঠিত, আমরা কিন্তু সবাই জানি যে সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের কিন্তু মান কম। খেয়াল করে দেখো, জৈব যৌগগুলা যেহেতু সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাহলে সমযোজী যৌগের কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের হচ্ছে মান কম হবে। আমরা জানি এটা, সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান কম, তার মানে এরা হচ্ছে নিম্ন গলনাঙ্ক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট। যেমন বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক হচ্ছে 121 ডিগ্রি সেলসিয়াস। এগুলো একটু মুখস্থ রাখতে পারো, পরীক্ষায় কাজে লাগবে এই পয়েন্টটা। দেখো আমি এই জন্য এই পয়েন্টটা কিন্তু দাগায় দিছি, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। বেনজোইক অ্যাসিড এটার গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানলের স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বেনজোইক অ্যাসিডের গলনাঙ্ক 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানলের স্ফুটনাঙ্ক হচ্ছে 65 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ঠিক আছে। আর এবার দেখো অজৈব যৌগ, তাহলে অজৈব যৌগ হচ্ছে তোমার উচ্চ গলনাঙ্ক ও উচ্চ স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, কারণ অজৈব যৌগগুলো নর্মালি তোমার কি হয়, আয়নিক যৌগ হয়, বুঝছো। তাহলে অজৈব যৌগগুলা নর্মালি কি হয়, আয়নিক যৌগ হয়, ঠিক আছে। তাহলে অজৈব যৌগ আয়নিক যৌগ হয়, তো আয়নিক অজৈব যৌগের গলনাঙ্ক হচ্ছে 700 ডিগ্রি সেলসিয়াসের হচ্ছে ঊর্ধ্বে। যেমন সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস, কারণ আমরা জানি আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হচ্ছে বেশি হয়। তাহলে আয়নিক যৌগের কি হয়, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান হচ্ছে বেশি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের হচ্ছে তোমার গলনাঙ্ক হচ্ছে 801 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে তো এই জিনিসগুলো পারবা। আর কি কোনো কথা আছে না? আর কোনো কথা নাই। আচ্ছা, এবার আসো হচ্ছে দ্রাব্যতা। এবার আসো আমরা কি করব, আমরা হচ্ছে দ্রাব্যতা পড়ব। আচ্ছা, তাহলে দ্রাব্যতার ক্ষেত্রে তোমরা একটা জিনিস দেখো যে জৈব যৌগ তারা হচ্ছে পোলার দ্রাবক, যেমন পানিতে হচ্ছে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবক যেমন ইথার ও বেনজিনে দ্রবণীয়। বুঝতেই পারতেছো, জৈব যৌগ তাহলে সে অবশ্যই কি হবে, জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। কেমিস্ট্রিতে একটা নীতি আছে, লাইক ডিজলভস লাইক। একটা নীতি আছে কেমিস্ট্রিতে, লাইক ডিজলভস লাইক, মানে যেমন দ্রাবক তেমন দ্রব। মানে জৈব যৌগগুলা ওরা কিন্তু অপোলার। অপোলার মানে হচ্ছে জৈব যৌগে কোনো প্লাস মাইনাস প্রান্ত তৈরি হয় না। আচ্ছা, এটা একটু হালকা করে বলি। আচ্ছা, পানি হচ্ছে একটা পোলার যৌগ। আগে এটা দেখো, এটা হচ্ছে একটা পানি, পানি একটা পোলার যৌগ। কেন পানি একটা পোলার যৌগ? সিম্পলি চিন্তা করো, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 2.1, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 3.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হাইড্রোজেনের তুলনায় হচ্ছে অনেক বেশি। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে হাইড্রোজেনের তুলনায় হচ্ছে অনেক বেশি হওয়ার কারণে সে কি করবে, অক্সিজেনের সাথে হাইড্রোজেন যে সমযোজী বন্ধনে যে ইলেকট্রন শেয়ার করছে, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে হচ্ছে নিজের দিকে হচ্ছে টান দিবে। তাহলে হাইড্রোজেনের সাথে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে অনেক বেশি। এই কারণে যেটা হবে যে সমযোজী বন্ধনে তারা যে ইলেকট্রন শেয়ার করছে, সেই শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে হচ্ছে অনেক বেশি টান দিবে। তাহলে নিজের দিকে যদি অনেক বেশি টান দেয়, তাহলে এগুলো হচ্ছে তোমার নেগেটিভ হয়ে যাবে। তাহলে এগুলো কি হয়ে যাবে, এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবে। তাহলে নিজের দিকে টান দিছে, তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ। আচ্ছা, সেমভাবে এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে বেশি, মানে হাইড্রোজেনের থেকে বেশি, বেশি হওয়ার কারণে নিজের দিকে টান দিচ্ছে, তাহলে এগুলো হচ্ছে নেগেটিভ হয়ে যাবে, ডেল নেগেটিভ হয়ে যাবে। আর নিজের দিকে বেশি বেশি টান দেওয়ার কারণে এইগুলো তো নেগেটিভ, তাহলে এইগুলো তো নেগেটিভ। তাহলে বলো তো এইগুলা কি হবে, তখন এদের ইলেকট্রনটা ওরা নিয়ে গেছে, তাহলে এগুলো হচ্ছে পজিটিভ হয়ে যাবে। তাহলে এগুলো পজিটিভ হয়ে যাবে। দ্যাট মিনস পানির অণুতে যেটা হবে, এরকম প্লাস মাইনাস পোল তৈরি হবে, যে অক্সিজেনটা হচ্ছে নেগেটিভ পোল, হাইড্রোজেন হচ্ছে পজিটিভ পোল। তাহলে এরকম প্লাস মাইনাস পোল বা প্রান্ত তৈরি হওয়ার কারণে পানিকে তোমার বলা হয় পোলার যৌগ, পোলার যৌগ। কিন্তু জৈব যৌগগুলা অপোলার। জৈব যৌগে এরকম কোনো পোল তৈরি হয় না, অপোলার। জৈব দ্রাবকও হচ্ছে অপোলার। তাহলে জৈব দ্রাবকও অপোলার, জৈব যৌগও অপোলার। তাহলে অবশ্যই জৈব যৌগগুলা জৈব দ্রাবকে দ্রবীভূত হবে। মানে কেমিস্ট্রির নীতিটা হচ্ছে লাইক ডিজলভস লাইক, যেমন দ্রাবক তেমন দ্রব। দ্রাবক যদি অপোলার হয় আর দ্রব যদি অপোলার হয়, যেহেতু তারা দুইটাই সেম, একটার মধ্যে আরেকটা দ্রবীভূত হবে। মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি দুষ্ট হও, তুমি দুষ্টদের সাথেই মিশবা।
তুমি যদি ভালো হও তুমি ভালোদের সাথেই মিশবা, এরকম আর কি ব্যাপারটা, ঠিক আছে? তাহলে জৈব যৌগগুলো অপোলার, জৈব দ্রাবকগুলো অপোলার, এজন্য জৈব যৌগগুলো অপোলার জৈব দ্রাবকে হচ্ছে দ্রবীভূত হয়, কিন্তু পানি হচ্ছে পোলার যৌগ, এই জন্য জৈব যৌগগুলো পানিতে দ্রবীভূত হয় না, ঠিক আছে? ওকে। তবে হাইড্রক্সিল মূলকযুক্ত যৌগ, হাইড্রক্সিল মূলকযুক্ত যৌগ হচ্ছে সামান্য পোলার হয়, যেমন অ্যালকোহলে যে হাইড্রক্সিল মূলক থাকে, দেখো অ্যালকোহলে যে হাইড্রক্সিল মূলক থাকে সেখানেও আবার সেম, যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। তাহলে দেখো ওরা কি করবে, ওরা হচ্ছে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে তোমার 2.1। তাহলে ওরা কি করবে, ওরা যেটা করবে যে নিজেদের দিকে হচ্ছে তোমার টান দিবে, নিজেদের দিকে টান দিবে। তাহলে নিজেদের দিকে টান দিলে বুঝতেই পারতেছো ইলেকট্রনগুলো যদি নিজের দিকে টান দেয়, কারণ তার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এই জন্য সেই ইলেকট্রনকে টান দিলে এটা নেগেটিভ হয়ে যাবে, আর হাইড্রোজেন হচ্ছে ইলেকট্রন হারিয়ে পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখছো এই জন্য হাইড্রক্সিল মূলকযুক্ত যে যৌগগুলো আছে যেমন চিনি, অ্যালকোহল, এগুলোতেও তোমার পোল তৈরি হয়, এগুলোতে প্লাস মাইনাস পোল তৈরি হওয়ার কারণে এই যৌগগুলো হচ্ছে আবার পানিতে দ্রবণীয়, কারণ পানিও পোলার, আবার ওদেরও এখানে প্লাস মাইনাস পোল তৈরি হচ্ছে, এই জন্য তারা পানিতে দ্রবীভূত হয়। এই জন্য হাইড্রক্সিল মূলকযুক্ত জৈব যৌগগুলো পানিতে দ্রবীভূত হয়, কিন্তু বাকিরা এরকম পোলার না, এই জন্য বাকিরা হচ্ছে পানিতে অদ্রবণীয়, তবে জৈব দ্রাবকে দ্রবণীয়। আর অজৈব যৌগ, অজৈব যৌগ হচ্ছে সাধারণত পোলার হয়, বুঝছো? তাহলে অজৈব যৌগ এরকম প্লাস মাইনাস পোল বিশিষ্ট হয়, এই জন্য অজৈব যৌগ সাধারণত পোলার দ্রাবক, যেমন এই যে পানিতে হচ্ছে দ্রবণীয়, কিন্তু সে জৈব দ্রাবকে হচ্ছে অদ্রবণীয়, বুঝতেই পারতেছো? যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে কিন্তু Na+Cl- প্লাস মাইনাস প্রান্ত বা পোল তৈরি হয়, এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে পোলার যৌগ, পানিতে দ্রবণীয়, কিন্তু বেনজিনে হচ্ছে অদ্রবণীয়, ঠিক আছে? ওকে। এখন আসো, জৈব যৌগের দহনের পরে কোনো অবশেষ থাকে না, মানে একবারে পুরোপুরি হচ্ছে জৈব যৌগ খরচ হয়ে যায়, কিন্তু অজৈব যৌগ সাধারণত জ্বলে না, তবে জ্বললে হচ্ছে দহনের পরে অবশিষ্ট থাকে। তারপরে জৈব যৌগ গলিত অবস্থায় বা দ্রবণে আয়নিত হয় না, তাহলে জৈব যৌগগুলো গলিত অবস্থায় অথবা দ্রবণে হচ্ছে আয়নিত হয় না, আয়নিত হয় না বলে তারা তড়িৎ বিশ্লেষণ নয়, অর্থাৎ ওই যে ইলেকট্রিসিটি পরিবহন করতে পারে না। আমরা পড়ছি তড়িৎ রসায়নে, তড়িৎ রসায়নে কিন্তু আমরা এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর করে পড়ছি, যে যারা গলিত অবস্থায় বা দ্রবণে হচ্ছে যারা আয়নিত হয় না, গলিত অবস্থায় বা দ্রবণে যারা হচ্ছে আয়নিত হয় না, তারা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষণ নয়, তার মানে বিশুদ্ধ জৈব যৌগগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী, ঠিক আছে? আর অজৈব যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষিত হয়, এই জন্য সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার তড়িৎ পরিবাহী, বুঝছো? মানে ব্যাপারটা হচ্ছে জৈব যৌগগুলোরে তুমি যদি গলায় ফেলো বা হচ্ছে তোমার দ্রবণে দ্রবীভূতও যদি করে ফেলো কোনো কারণে, এরা কখনোই আয়নিত হয় না। তো এরা আয়নিত না হওয়ার কারণে এরা কখনো হচ্ছে তোমার মানে তড়িৎ পরিবহন করতে পারে না, ফলে এরা হচ্ছে তড়িৎ অপরিবাহী। কিন্তু সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড তোমার গলিত অবস্থায় অথবা দ্রবণে যখন দ্রবীভূত হয় তখন সে আয়নিত হয়, সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়, এবং সেই আয়নগুলো তোমার কি করে, সেই আয়নগুলো হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করে, ঠিক আছে? তাহলে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে তোমার গলিত অবস্থায় বা দ্রবণে, তাহলে সোডিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় বা দ্রবণে তোমার কি করে, তড়িৎ পরিবহন করতে পারে, কারণ Na+Cl-, তাহলে Na+Cl-, ঠিক আছে? তাহলে গলিত অবস্থায় হচ্ছে তোমার তড়িৎ পরিবহন করতে পারে, এই জন্য দেখা যায় কি যে প্লাস মাইনাস এখানে প্রান্ত তৈরি হয়, এই জন্য তারা তড়িৎ পরিবহন করতে পারে, আয়নগুলো তড়িৎ পরিবহন করে, এইটুকুই। তারপরে যে দেখো কার্বনের ক্যাটেনেশন এবং জৈব যৌগের সমানতা ধর্মের কারণে জৈব যৌগের সংখ্যা অনেক বেশি, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 1,00,000-এরও কম। তাহলে এই জিনিসগুলো হচ্ছে তোমরা পারবা, ঠিক আছে? তারপরে জৈব জৈব বিক্রিয়ার যে কৌশল, তাহলে জৈব বিক্রিয়ার যে কৌশল সেটা হচ্ছে জটিল ও মন্থর গতির হয়, তাহলে জৈব বিক্রিয়ার যে কৌশল সেটা হচ্ছে জটিল এবং মন্থর গতির হয়। আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, মানে এটা খুব আস্তে আস্তে বিক্রিয়া করে। আর অজৈব বিক্রিয়ার কৌশল হচ্ছে আয়নিক প্রকৃতির হয়, অজৈব বিক্রিয়ার কৌশল হচ্ছে আয়নিক প্রকৃতির হয়, আর জৈব বিক্রিয়ার কৌশল হচ্ছে জটিল এবং মন্থর গতির হয়। তাহলে এটা আয়নিক বিক্রিয়া করে, আর এটা আস্তে আস্তে বা ধীরে ধীরে বিক্রিয়া করে, মন্থর মানে ধীর গতি, তাহলে এটা আস্তে আস্তে বা ধীরে ধীরে বিক্রিয়া করে, মন্থর ধীর গতি। ওকে, একটু দাঁড়াও, তোমাদের জারির ভাইয়া ফোন দিছো তো, দাঁড়াও আমি একটু ফোনটা ধরি একটু, হ্যাঁ ও মনে হয় এখানে আছে। হ্যাঁ জারির বল। আমি বলছিলাম না যে এরকম একটু সমস্যা হতে পারে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা একটু ই হয়েছে তো। আচ্ছা আমি তো ক্লাসে এখন আসলে
একটু বল, তাহলে একটু সমস্যা হলে ইব্রাহিম ভাইকে যা বল, বুঝছো, তাকে যা একটু বল। ঠিক আছে, আচ্ছা। ওই যে বললাম না যে আজকে একটা হচ্ছে চালান দেওয়ার কথা, হ্যাঁ আজকে একটা হচ্ছে তোমার আলটিমেটলি হচ্ছে চালান দেওয়ার কথা, একটু সমস্যা হয়েছে, এই জন্য জাতি হচ্ছে আমার দিচ্ছি, যাই ফোন দেওয়া মানে আপনার এখানে যাওয়ার কথা, বুঝছো, এগুলা দেখতেছে একটা ছোট্ট সমস্যা হয়েছে, এই জন্য আর কি ফোন দিয়েছে। বললাম তাহলে ভাইয়ের সাথে কথা বলে দেখ কি হয়। তাহলে জৈব বিক্রিয়ার কৌশল হচ্ছে অনেক জটিল এবং হচ্ছে মন্থর প্রকৃতির, স্লো। আর অজৈব বিক্রিয়ার কৌশল হচ্ছে আয়নিক প্রকৃতির এবং হচ্ছে দ্রুত গতি সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে পারবা। তাহলে এখন আসা হচ্ছে জৈব যৌগের শ্রেণী বিভাগ। তাহলে আমরা এখন একটু দেখি যে জৈব যৌগের হচ্ছে আমাদের এখন শ্রেণী বিভাগটা হচ্ছে একটু দেখতে হবে। আচ্ছা, তাহলে জৈব যৌগের শ্রেণী বিভাগে প্রথমেই আমাদেরকে যেটা পড়তে হবে যে মুক্ত শিকল জৈব যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার হচ্ছে তোমার জৈব যৌগ। তাহলে একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা হচ্ছে তোমার বলয়াকার হচ্ছে জৈব যৌগ। আচ্ছা, মুক্ত শিকল জৈব যৌগ তো বুঝতেই পারতেছো, এইসব ক্ষেত্রে কার্বন শিকলের হচ্ছে তোমার দুই প্রান্ত হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয় না। যেমন দেখো প্রোপেন, দেখো তিনটা কার্বন, ধরো CH3, CH2, CH3, তাহলে এই শিকলের ক্ষেত্রে খেয়াল করো, এই ধরনের শিকলের ক্ষেত্রে তুমি খেয়াল করো যে কার্বনের যে দুইটা মুক্ত শিকল বা দুই প্রান্ত, এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্ত কিন্তু পরস্পরের সাথে কিন্তু যুক্ত হয় না। তাহলে কার্বন শিকলের দুই প্রান্ত কিন্তু পরস্পরের সাথে যুক্ত হয় না, এটা হচ্ছে তোমার মুক্ত শিকল জৈব যৌগ। ঠিক আছে, তাহলে কার্বন শিকলের দুই প্রান্ত, তাহলে কার্বন শিকলের হচ্ছে তোমার দুই প্রান্ত হচ্ছে পরস্পরের সাথে যুক্ত হয় না, তাহলে এই ধরনের জৈব যৌগকে তোমার বলা হয় হচ্ছে মুক্ত শিকল। ঠিক আছে, মুক্ত শিকল জৈব যৌগ বা হচ্ছে তোমার অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলা হয়, মানে দুই প্রান্ত কিন্তু কেউ কারোর সাথে যুক্ত না, এই জন্য মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক জৈব যৌগ বলা হয়। যেমন প্রোপেন, বিউটেন, এগুলো তো বুঝতেই পারতেছো। তাহলে এখন হচ্ছে এই যে মুক্ত শিকল বা এই যে আমরা যে অ্যালিফ্যাটিক যৌগ বলতেছি, সেই অ্যালিফ্যাটিক যৌগগুলোর মধ্যে আবার তোমার হচ্ছে সিগমা বন্ধন এবং পাই বন্ধনের উপস্থিতির উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সম্পৃক্ত জৈব যৌগ, আর একটা হচ্ছে অসম্পৃক্ত জৈব যৌগ। সম্পৃক্ত জৈব যৌগ তো বুঝতেই পারতেছো যে কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তাহলে কার্বন কার্বন হচ্ছে একক সিগমা বন্ধন দ্বারা হচ্ছে তোমার যুক্ত থাকে, এদেরকে সম্পৃক্ত জৈব যৌগ বলে। মানে কার্বন কার্বন একক বন্ধন থাকবে সবসময়। যেমন দেখো ইথেন, ইথানল, প্রোপেন, এগুলো সবই হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন আছে, তাহলে এগুলো হচ্ছে তোমার সম্পৃক্ত জৈব যৌগ আমরা পারি। এবার আসে অসম্পৃক্ত জৈব যৌগ। অসম্পৃক্ত জৈব যৌগে হচ্ছে তোমার কার্বন শিকলে অন্তত হচ্ছে তোমার দুইটা কার্বন পরমাণু, মানে কার্বন শিকলের মধ্যে অন্তত দুইটা কার্বন পরমাণুর মাঝখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে। তাহলে কার্বন শিকলে মিনিমাম দুইটা কার্বনের মাঝখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটাকে বলা হয় অসম্পৃক্ত জৈব যৌগ। যেমন ইথিলিন বা ইথিন, দেখো এই যে CH2 ডাবল বন্ড CH2 ডাবল বন্ড আছে, বা অ্যাসিটিলিন বা এই যে ইথাইন গ্যাস CH ট্রিপল বন্ড CH। তাহলে কি খেয়াল করছো যে তাহলে কার্বন কার্বন দুইটা কার্বনের মধ্যে একটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এটা হচ্ছে তোমার অসম্পৃক্ত যৌগ হবে। আচ্ছা, এর মধ্যে এখন একটা জিনিস মনে করো, এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে, তাহলে সেই দ্বিবন্ধনের মধ্যে দেখো একটা হচ্ছে সিগমা বন্ধন, আরেকটা কি পাই বন্ধন। তাহলে দ্বিবন্ধনের মধ্যে দেখো একটা সিগমা বন্ধন, আরেকটা কি পাই বন্ধন। আচ্ছা, এবার আসো অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাস। তাহলে অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাসের ক্ষেত্রে দেখো ত্রিবন্ধন, অ্যাসিটিলিন বা ইথাইন গ্যাসের মধ্যে কি আছে ত্রিবন্ধন। দেখো সেই ত্রিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন আর অন্য দুইটা হচ্ছে তোমার কি পাই বন্ধন। তাহলে অলওয়েজ মাথায় রাখবা যে দ্বিবন্ধনের মধ্যে হচ্ছে একটা সিগমা বন্ধন, একটা হচ্ছে পাই বন্ধন, আর ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন, দুইটা হচ্ছে পাই বন্ধন। ঠিক আছে, ওকে। এবার আসা হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ। তাহলে বদ্ধ শিকল জৈব যৌগগুলা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে বদ্ধ শিকল জৈব যৌগগুলোর মধ্যে প্রথমেই দেখো যে মানে এখানে কার্বন কার্বন হচ্ছে দুই প্রান্ত হচ্ছে এবার আর মুক্ত হবে না, কার্বন কার্বন দুই প্রান্ত হচ্ছে তোমার পরস্পরের সাথে যুক্ত হবে। যেমন দেখো এই যে দেখো আমি যদি এরকম একটা যৌগ আঁকি, দেখো আগের বার তো মুক্ত ছিল, কার্বনের দুই প্রান্ত হচ্ছে মুক্ত ছিল, কিন্তু এবার আর কার্বনের দুই প্রান্ত হচ্ছে মুক্ত হবে না, নিজেরা নিজেদের সাথে হচ্ছে যুক্ত হবে। এই জন্য এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে বদ্ধ শিকল। দেখো এই যে ঠিক আছে, এই যে তাহলে দেখো কার্বনের দুই প্রান্ত হচ্ছে নিজেরা নিজেদের সাথে হচ্ছে তোমার যুক্ত। তাহলে এটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে হচ্ছে আমরা আলটিমেটলি হচ্ছে বদ্ধ শিকল বলবো। ঠিক আছে, বদ্ধ শিকল হচ্ছে বলবো। তাহলে এখন দেখো বদ্ধ শিকলের ক্ষেত্রে দেখো, তাহলে এই যে এই জিনিসটা,
তাহলে বদ্ধ শিকল, হ্যাঁ, কার্বন কার্বনের যে যৌগগুলা, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস খেয়াল করো, যেখানে কি কার্বনের দুই প্রান্ত কি পরস্পরের সাথে হচ্ছে মুক্ত, এখানে কিন্তু কার্বনের দুই প্রান্ত হচ্ছে পরস্পরের সাথে কিন্তু মুক্ত না, এরা কিন্তু পরস্পরের সাথে হচ্ছে যুক্ত। দেখো এই যে কার্বনের দুই প্রান্ত দেখো আলটিমেটলি কি পরস্পরের সাথে কিন্তু যুক্ত, আগেরবার কিন্তু মুক্ত ছিল, যেমন এই যে তুমি এটা কম্পেয়ার করো, ঠিক আছে, এটাকে কম্পেয়ার করো, দেখো এখানে দেখো কার্বনের দুই প্রান্ত, এই প্রান্ত কিন্তু ওপেন মুক্ত, কারোর সাথে কিন্তু যুক্ত না, কিন্তু এখানে খেয়াল করো যে প্রত্যেকটা কার্বনেরই দুই প্রান্ত কিন্তু যুক্ত, দেখো এর দুই প্রান্ত যুক্ত, এর দুই প্রান্ত যুক্ত, এর দুই প্রান্ত যুক্ত, তাহলে কার্বনের দুই প্রান্ত যদি পরস্পরের সাথে যুক্ত থাকে এটাকে তোমার বলা হয় বদ্ধ শিকল, ঠিক আছে। যেমন সাইক্লোপ্রোপেন, বেনজিন, ইথিলিন অক্সাইড, থায়োফিন, জাস্ট নামগুলা পড়বে, এগুলোর গাঠনিক সংকেত মেডিকেলে কোনোদিনই আসবে না, তোমরা জানো। আচ্ছা, আমি যে যৌগটা আঁকলাম বলো তো এই যৌগটার আসলে নাম কি, তারপর একটু বলে দিই। দেখো এটা 3 কার্বন বিশিষ্ট যৌগ, তাই না? 3 কার্বন বিশিষ্ট যৌগ এবং সবগুলা দেখো একক বন্ধন আছে, তাহলে 3 কার্বন বিশিষ্ট যৌগ যদি একক বন্ধন থাকে বলো সেই যৌগের নাম কি? সেই যৌগের নাম হচ্ছে প্রোপেন। প্রোপেন, বাট এটা কিন্তু নর্মাল প্রোপেন না, এটা কিন্তু নর্মাল প্রোপেন না। তাহলে এটা কি? এটা হচ্ছে দেখো একটা সাইকেল বা একটা চক্র তৈরি করছে, দেখো তাহলে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি একটা সাইকেল বা একটা চক্র তৈরি করছে, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। সাইক্লোপ্রোপেন, তাহলে একটা সাইকেল বা একটা চক্র তৈরি করেছে, এই জন্য এটার নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। পারবা? ঠিক আছে। সেমভাবে হচ্ছে বেনজিন, তোমরা জানো এটা একটা যৌগ, বদ্ধশিকল যৌগ। ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড হচ্ছে CH2 এর উপরে একটা অক্সিজেন থাকে, তো এটাও বদ্ধ, দেখো এই যে এটাও কিন্তু বদ্ধ, তাহলে ইথিলিন অক্সাইড, ঠিক আছে। তারপরে থায়োফিন, এগুলো সবই হচ্ছে বদ্ধ, তাহলে এগুলো হচ্ছে সবই বদ্ধশিকল জৈব যৌগ। আচ্ছা, এখন আসো এই বদ্ধশিকল জৈব যৌগ এগুলোকে আবার আমরা হচ্ছে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ, ঠিক আছে। একটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ এবং আরেকটা হচ্ছে হেটারোসাইক্লিক যৌগ, ঠিক আছে। আচ্ছা, কার্বোসাইক্লিক মানে কি? মানে এখানে যে সাইকেল বা যে চক্রটা উৎপন্ন হয় সেই চক্রটা শুধু যদি কার্বন দ্বারা তৈরি হয়, এই জন্য এটাকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ। তার মানে এখানে যে সাইকেল বা চক্র তৈরি হচ্ছে সেই চক্রটা যদি শুধু কার্বন দ্বারা গঠিত হয় এটাকে বলা হয় কার্বোসাইক্লিক যৌগ। আর যদি এখানে যে সাইকেল বা চক্রটা তৈরি হয়েছে সেই চক্রটা যদি কার্বন বাদেও অন্য কোনো পরমাণু দ্বারা যদি গঠিত হয় সেটাকে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। হেটারো শব্দের মানে হচ্ছে ভিন্ন বা অসমান, মানে এখানে কার্বন ছাড়াও ভিন্ন পরমাণু আছে, তার মানে কার্বন বাদেও যদি ভিন্ন ভিন্ন পরমাণু থাকে সাইকেল তৈরি করে তাহলে এটাকে বলা হয় হেটারো বা ভিন্ন বা অসমান, ঠিক আছে। তাহলে আই গেস এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো, হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। এখন আসা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগসমূহকে আবার ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ এবং অ্যারোমেটিক যৌগ। কার্বোসাইক্লিক যৌগসমূহকে হচ্ছে ধর্মের উপরে ভিত্তি করে আবার হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ আর হচ্ছে অ্যারোমেটিক যৌগ, এই দুই উপশ্রেণীতে হচ্ছে তোমার বিভক্ত করা হয়। অ্যালিসাইক্লিক যৌগ, তাহলে অ্যালিসাইক্লিক যৌগ হচ্ছে যে সমস্ত সাইক্লিক যৌগ বা চক্রাকারের যৌগ গঠনের দিক থেকে সাইকেল বা চক্রাকার কিন্তু ধর্মের দিক থেকে হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো, তাদেরকে হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগ বলে। মানে যেগুলো দেখতে হচ্ছে সাইক্লিক বা চক্রাকার কিন্তু ধর্মের দিক থেকে এগুলো হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো, তাদেরকে হচ্ছে অ্যালিসাইক্লিক হচ্ছে তোমার যৌগ বলে। যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন, এগুলা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোহেক্সেন। দেখো সাইক্লোপ্রোপেন, তারপরে দেখো সাইক্লোবিউটেন, তারপরে দেখো হচ্ছে সাইক্লোহেক্সেন, এগুলা দেখতে চক্রাকার কিন্তু এটা ধর্মের দিক থেকে হচ্ছে অ্যালিসাইক্লিক যৌগের মতো। আচ্ছা, এবার আসো অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ তো বুঝতেই পারতেছো, বেনজিন এবং বেনজিনের জাতক। জাতক মানে কি? জাতক মানে হচ্ছে বেনজিন থেকে যারা উৎপন্ন হয়েছে, মানে এরা বেনজিনের সন্তান মনে করো, মানে বেনজিনকে হালকা একটু চেঞ্জ করে এদেরকে তৈরি করা হয়েছে, তাহলে বেনজিন এবং বেনজিনের জাতক। জাতক মানে নবজাতক, মানে সন্তান, তাহলে এরা বেনজিন থেকেই উৎপন্ন হয়েছে, হালকা চেঞ্জ করে দিলেই বেনজিন থেকে হচ্ছে বেনজিন জাতক পাওয়া যায়, সন্তান পাওয়া যায়, নবজাতক পাওয়া যায়। তাহলে এই সমস্ত বেনজিন এবং বেনজিন জাতক এবং এক বা একাধিক বেনজিন বলয়যুক্ত হচ্ছে কি বলে বেনজিনের ধর্ম সদৃশ যৌগকে হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ বলে। অ্যারোমেটিক যৌগের এক্সাম্পল তুমি এমনিতেই মনে রাখবা, এমনিতেই মনে থাকবে বেনজিন, তারপরে হচ্ছে ফেনল, তারপরে হচ্ছে ন্যাফথালিন, তারপরে হচ্ছে তোমার অ্যানথ্রাসিন, এগুলো সবই হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন, ফেনল, ন্যাফথালিন এগুলো সবই কি? অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এটা তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা বেনজিন, এখানে যদি একটা OH থাকে সেটা হচ্ছে ফেনল, তাহলে বেনজিন বলো ফেনল বলো। আবার যদি এরকম দুইটা বেনজিন বলয় থাকে ন্যাপথালিন তৈরি হয়, তাহলে এগুলো সবই হচ্ছে অ্যারোমেটিক যৌগ, ঠিক আছে, ওকে, পারা যাবে। এবার আসো আবার তিনটা যদি বেনজিন বলয় থাকে বলো তো,
বলো তো 3টা বেনজিন বলয় থাকলে সেই যৌগটার নাম কি বলতে পারবা? সরি, একটু আঁকতে যে ঝামেলা হয়ে গেছে। 3টা যদি বেনজিন বলয় থাকে, বলো এরকম যৌগের নাম কি? অ্যানথ্রাসিন। 3টা বেনজিন বলয় থাকলে এরকম যৌগের নাম হচ্ছে অ্যানথ্রাসিন। ঠিক আছে, অ্যানথ্রাসিন। যাই হোক, তাহলে পারবা। এবার আসো হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাক্রিক যৌগ। আচ্ছা, মানে এই সমস্ত যৌগ হচ্ছে সাইক্লিক বা বলয়াকার, কিন্তু এই যে হেটারো মানে ভিন্ন বা অসমান, তার মানে এদের সাইকেল বা বলয়টা হচ্ছে তোমার কার্বন ছাড়াও, তার মানে এদের সাইকেল বা বলয়টা তোমার হচ্ছে কার্বন ছাড়াও তোমার ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার পরমাণু বা মূলক দ্বারা হচ্ছে গঠিত। তাহলে কার্বন ছাড়াও ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা হচ্ছে গঠিত, এই জন্য এগুলোরে বলা হয় হেটারোসাইক্লিক যৌগ বা হচ্ছে তোমার বিষম চাক্রিক যৌগ বলা হয়। ঠিক আছে, ওকে। তারপর যেমন দেখো অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, এই সমস্ত পরমাণু হচ্ছে যদি কার্বনের পাশাপাশি যদি বলয় গঠনে অংশ নেয়, এগুলোরে তোমার বলা হয় হেটারোসাইক্লিক যৌগ। তার মানে বুঝছো, সাইক্লিক মানে সাইকেল বা চক্র, আর হেটারো মানে হচ্ছে ভিন্ন। তার মানে এবার কার্বন বাদেও ভিন্ন পরমাণুও তোমার চক্রের মধ্যে থাকবে, এই জন্য এটাকে হচ্ছে হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ বলে। তাহলে এই ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ইথিলিন অক্সাইড। আচ্ছা, ইথিলিন অক্সাইড কেমনে এক্সাম্পল দেখো, এখানে চক্রটা তৈরি করছে 2টা কার্বন আর একটা অক্সিজেন মিলে। অলওয়েজ মাথায় রাখবা হাইড্রোজেন কিন্তু চক্রের বাইরে থাকে। দেখো হাইড্রোজেন জাস্ট এখানে যুক্ত আছে, সে চক্রের বাইরে আছে। হাইড্রোজেন কখনো চক্র তৈরি করে না। তাহলে এখানে চক্র তৈরি করছে হচ্ছে কার্বন কার্বন আর এই অক্সিজেন মিলে। তাহলে এখানে চক্রটা কিন্তু দেখো পুরোপুরি কিন্তু কার্বন দিয়ে তৈরি হয় নাই, কার্বন ছাড়াও ভিন্ন কোনো পরমাণু চলে আসছে, এই জন্য এটা হচ্ছে তোমার হেটারোসাইক্লিক যৌগ। সেমভাবে ফিউরান, দেখো এগুলোর কখনোই গাঠনিক সংকেত মেডিকেল ভর্তি পরীক্ষায় কখনোই আসবে না, সো এগুলো নিয়ে টেনশন করার কারণে নামগুলো আসবে, নাম ইম্পর্টেন্ট। দেখো ফিউরান, এক্ষেত্রে দেখো চক্রগুলো তৈরি করছে 4টা কার্বন আর একটা অক্সিজেন মিলে। দেখো 4টা কার্বন আর একটা অক্সিজেন মিলে চক্র তৈরি করছে ফিউরান। তারপরে দেখো হচ্ছে থায়োফিন, 4টা কার্বন আর একটা সালফার মিলে তৈরি করছে। থায়ো মানে সালফার, বুঝছো, থায়ো শব্দের মানে হচ্ছে সালফার, তাহলে থায়োফিন মানে হচ্ছে এখানে সালফার থাকবে। পাইরল, দেখো চক্রটা তৈরি করছে হচ্ছে 4টা কার্বন আর এই যে একটা নাইট্রোজেন মিলে চক্র তৈরি করছে। হাইড্রোজেন কিন্তু বাইরে আছে চক্রের, এটা কোনো সমস্যা করে নাই। এবার আসো পিরিডিন। পিরিডিনের ক্ষেত্রে খেয়াল করো চক্রগুলা তৈরি করছে হচ্ছে কার্বন আর এই যে মাঝখানে একটা নাইট্রোজেন চলে আসছে। ঠিক আছে, তাহলে বলয় বা চক্র গঠনকারী পরমাণু যদি কার্বন বাদেও ভিন্ন কোনো পরমাণু থাকে, এটাকে হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক যৌগ বলা হয়। এখন আসলে এগুলোর গাঠনিক সংকেত আসবে না, কিন্তু এগুলোর নাম আসবে। তাহলে এগুলোর নাম মনে রাখার টেকনিকটা হচ্ছে, মনে করো আমি গত বছর হচ্ছে থাইল্যান্ডে গিয়েছিলাম, বুঝছো, তো তোমাদের জন্য কোনো ভাবি নিয়ে আসতে পারি নাই থাইল্যান্ড থেকে। তোমরা অনেকেই বলতে আছে ভাই একটা থাই ভাবি নিয়ে আসেন। মনে করো তোমাদের জন্য একটা ফুপ্পি নিয়ে আসছি। কি নিয়ে আসছি? থাই ফুপ্পি, বুঝছো, থাই ফুপ্পি। দেখো থাতে হচ্ছে থায়োফিন, ইতে হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপক্সি ইথেন, ফুপ্পি, ফতে হচ্ছে ফিউরান, পতে হচ্ছে পাইরল, পিতে হচ্ছে পিরিডিন। তাহলে থায়োফিন, ইথিলিন অক্সাইড, ফিউরান, পাইরল, পিরিডিন, এগুলো হচ্ছে তোমার আলটিমেটলি কি, এগুলো হচ্ছে হেটারোসাইক্লিক বা বিষম চাক্রিক হচ্ছে তোমার যৌগ। ঠিক আছে, এখন আসো হেটারোসাইক্লিক যৌগকে আবার আমরা হচ্ছে ধর্মের উপর ভিত্তি করে হচ্ছে কার্বোসাইক্লিক যৌগের মতোই যে হেটারো অ্যালিফ্যাটিক এবং হেটারো অ্যারোমেটিক এই দুই ভাগে ভাগ করা যায়। অর্থাৎ হেটারোসাইক্লিক যৌগের মধ্যেও কিছু কিছু যৌগ আছে যাদের ধর্ম হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো, ওদেরকে আমরা হেটারো অ্যালিফ্যাটিক যৌগ বলি। আবার হেটারোসাইক্লিক যৌগের মধ্যে কিছু কিছু যৌগ আছে যাদের ধর্ম হচ্ছে অ্যারোমেটিক যৌগের মতো, ওদেরকে আমরা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ বলি। যেমন ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইডের ধর্মটা হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো, এই জন্য এটার আমরা বলি হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক যৌগ। আর বাকিগুলা হচ্ছে তোমার অ্যারোমেটিক যৌগের মতো, তাহলে এটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক যৌগ। ঠিক আছে, তাহলে দেখো এই ক্লাসিফিকেশনটা কিন্তু আমরা পড়ছি। জৈব যৌগ ফার্স্টে মুক্ত শিকল বা অ্যালিফ্যাটিক যৌগ, আরেকটা হচ্ছে বদ্ধ শিকল বা বলয়াকার যৌগ। মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত যৌগ আছে, অসম্পৃক্ত যৌগ আছে। আর বলয়াকার যৌগের মধ্যে যে কার্বোসাইক্লিক যৌগ আছে, হেটারোসাইক্লিক যৌগ আছে। কার্বোসাইক্লিক যৌগের মধ্যে যাদের ধর্ম হচ্ছে অ্যালিফ্যাটিক যৌগের মতো তাদেরকে আমরা অ্যালিসাইক্লিক যৌগ বলি, আর যাদের যৌগ অ্যারোমেটিক ধর্মের মতো তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলি। আর হেটারোসাইক্লিকের মধ্যেও দেখো হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক, ভিন্ন ভিন্ন হচ্ছে তোমার যৌগ আছে। তাহলে এগুলো একটু ভালো মতো দেখবা, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কিন্তু 5 স্টার। এটা একটু দেখবা এক্সাম্পলগুলো আসে, সংকেত আসবে না, সো সংকেত নিয়ে এত টেনশন করার এখন কারণ নেই অ্যাডমিশনের মধ্যে আইসা। এবার আসা হচ্ছে মিথেন অণুর গঠন। মিথেন অণু তো ভাই বুঝতেই পারতেছো, মিথেনে হচ্ছে মাঝখানে থাকে একটা কার্বন আর এখানে থাকে হচ্ছে 4টা হাইড্রোজেন। তাহলে একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন মিলে হচ্ছে তোমার সমযোজী বন্ধনের মাধ্যমে মিথেন গঠিত হয়। তাহলে মাঝখানে থাকে হচ্ছে একটা কার্বন, চারপাশে থাকে হচ্ছে 4টা হাইড্রোজেন। তাহলে একটা কার্বন এবং 4টা হাইড্রোজেন মিলে সমযোজী বন্ধনের মাধ্যমে তোমার কি তৈরি হয়? মিথেন তৈরি হয়।
ঠিক আছে, মিথেন তৈরি হয়। তাহলে 4টি সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ হয়ে তোমার আলটিমেটলি কি করে, মিথেন অণু হচ্ছে তোমার গঠন করে। ঠিক আছে, আচ্ছা পারা যাবে। এবার আসা হচ্ছে ইথেন। ইথেন অণুর হচ্ছে তোমার গঠন। তাহলে ইথেন অণুর হচ্ছে তোমার গঠন। তাহলে ইথেনের ক্ষেত্রে একটু খেয়াল করো, ইথেন C2H6। তাহলে ইথেন হচ্ছে তোমার C2H6 ইথেন। ওকে, তাহলে C2H6 যদি তোমার আলটিমেটলি যদি ইথেন হয়, তাহলে এবার একটু খেয়াল করো, ইথেনের ক্ষেত্রে তো বুঝতেছোই CH3 এরকম একটা যৌগ, এগুলো তোমরা পারবা। ইথেনে কয়টা সমযোজী বন্ধন থাকে? 7টা সমযোজী বন্ধন থাকে। আচ্ছা বুঝলাম কেমনে, দেখো মিথেনে 4টা সমযোজী বন্ধন থাকে, এটা বুঝতেই পারতেছো, কারণ কার্বনের সাথে 4টা হাইড্রোজেন 4টা সমযোজী বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। তাহলে মিথেনে 4টা সমযোজী বন্ধন থাকে। এবার আসা হচ্ছে ইথেন। ইথেনে হচ্ছে 7টা সমযোজী বন্ধন থাকে। কেমনে 7টা সমযোজী বন্ধন থাকে ভাই, এগুলো তোমরা পারবা, হিসাব করলেই পারবা। তারপর আমি দেখায় দেই ইথেন। ইথেন কি এমনে লিখবা, CH3, তাই না? দেখো মুখস্থ করার জিনিস না, এগুলো সহজ। ইথেন কি CH3। ঠিক আছে, তুমি লেখো, তুমি লেখো আগে CH3। আচ্ছা তুমি লেখো, লেখার পর এখন দেখো তো কয়টা সমযোজী বন্ধন আছে। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে ইথেনে হচ্ছে টোটাল সমযোজী বন্ধন আছে 7টা। ঠিক আছে, আবার ইথিলিন বা ইথিনের মধ্যে তো বুঝতেই পারতেছো, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। অ্যাসিটিলিনের ক্ষেত্রে হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে, পারবা। তারপরে দেখো মিথাইল অ্যালকোহলে কয়টা সমযোজী বন্ধন আছে, পারবা না? মিথাইল অ্যালকোহল মানে কি CH3OH। দেখো লেখো, তুমি লেখো CH3OH। দেখো দেখো কয়টা সমযোজী বন্ধন, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা সমযোজী বন্ধনের মাধ্যমে মিথাইল অ্যালকোহল বা মিথানল তৈরি হয়েছে। আচ্ছা এবার আসো আণবিক অরবিটাল। তাহলে আণবিক অরবিটাল হচ্ছে তোমার গঠনের জন্য হচ্ছে প্রয়োজনীয় শর্ত হচ্ছে তোমার নিম্নরূপ। তাহলে আণবিক অরবিটাল গঠনের জন্য তোমার প্রয়োজনীয় শর্ত, তাহলে কিছু প্রয়োজনীয় শর্ত হচ্ছে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। ওকে, ওকে। তাহলে আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত আছে। ঠিক আছে, প্রয়োজনীয় হচ্ছে তোমার কিছু শর্ত আছে, চলো আমরা দেখি। উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই হচ্ছে অর্ধপূর্ণ হতে হবে। সংযোগকারী উভয় অরবিটালের শক্তি হচ্ছে অনুরূপ বা সমান হতে হবে। উভয় অরবিটালের মানে এগুলো একটু জাস্ট দেখবা যে উভয় পরমাণুর অরবিটাল অর্ধপূর্ণ হতে হবে। আণবিক অরবিটাল গঠনের শর্ত আছে, আমি একটু একটা একটা করে বলবো। প্রথম কথা হচ্ছে উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই হচ্ছে অর্ধপূর্ণ হতে হবে। সংযোগকারী উভয় অরবিটালের শক্তি হচ্ছে অনুরূপ বা হচ্ছে তোমার সমান হতে হবে। উভয় অরবিটালের কার্যকর অধিক্রমণের জন্য উভয় অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ করতে হবে। তারপরে হচ্ছে বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন হচ্ছে বিপরীতমুখী হইতে হবে। বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন কি হইতে হবে, বিপরীতমুখী হইতে হবে।
তাহলে হচ্ছে আণবিক অরবিটাল গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত আর কি, ঠিক আছে, প্রয়োজনীয় শর্ত হচ্ছে এগুলা। তাহলে একটু খেয়াল করে দেখো যে জিনিসটা আসলে কি বলছে। যে প্রথম কথা হচ্ছে উভয় পরমাণুর অরবিটাল হচ্ছে অর্ধপূর্ণ হইতে হবে, সংযোগকারী উভয় অরবিটালের শক্তি হচ্ছে অনুরূপ হইতে হবে, উভয় অরবিটালের কার্যকর অধিক্রমণের জন্য অরবিটালের সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে, বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণন বিপরীতমুখী হইতে হবে। ঠিক আছে, তাহলে অর্ধপূর্ণ হইতে হবে মানে কি? অর্ধপূর্ণ হইতে হবে মানে আমি তোমাদেরকে একটু বলে দিই। ধরো এই যে একটা কার্বন, খেয়াল করে দেখছো, একটা কার্বন যখন, ধরো এই যে কার্বন কার্বন সিগমা বন্ধন, আমি জাস্ট লিখতেছি দেখাচ্ছি। ধরো একটা sp3 সংকরায়নের ক্ষেত্রে, sp3 সংকরায়নের ক্ষেত্রে ধরো একটা কার্বন যখন আরেকটা কার্বনের সাথে অরবিটালের অধিক্রমণ করে বা ওভারল্যাপ করে, অধিক্রমণ বা ওভারল্যাপ মানে হচ্ছে একটার উপরে আরেকটা বসে যাওয়া। দেখো এখানে এই জিনিসটার উপরে বসে গেছে, বসে যাওয়ার কারণে দেখো একটা কমন জায়গা তৈরি হয়েছে, একটা কমন স্পেস তৈরি হয়েছে। তো একটা কমন স্পেস তৈরি হয়েছে মানে এই জিনিসটার কিছু অংশ ওই জিনিসটার কিছু অংশের উপরে বসছে, এটাকেই তোমার বলা হয় অধিক্রমণ বা ওভারল্যাপ করা। আচ্ছা, তো যখন কার্বন কার্বন যখন অধিক্রমণ হয় তখন তোমরা নিজেরাই জানো এই কার্বন একটা ইলেকট্রন শেয়ার করে, ওই কার্বন কিন্তু আরেকটা ইলেকট্রন শেয়ার করে। তার মানে একটা অরবিটাল যখন আরেকটা অরবিটালের সাথে অধিক্রমণ করে, আমি আগেই বলে রাখি অরবিটাল মানে ঘর বুঝায়, অরবিটাল মানে আসলে ঘর বুঝায়। তার মানে এই অরবিটালে একটা ইলেকট্রন থাকতে হবে, এই অরবিটালে কিন্তু আরেকটা ইলেকট্রন থাকতে হবে। তাহলে আমরা কি জানি, একটা অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে হচ্ছে 2টা, তাহলে 2-এর অর্ধেক আছে, তাহলে অরবিটালগুলো ফার্স্টে কি হইতে হবে, অর্ধপূর্ণ হইতে হবে। তাহলে উভয় পরমাণুর অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে। সর্বোচ্চ ইলেকট্রন থাকে 2টা, এখানে একটা একটা করে ইলেকট্রন থাকতে হবে, তার মানে 2-এর অর্ধেক অর্ধপূর্ণ হইতে হবে। তারপরে সংযোগকারী উভয় অরবিটালের শক্তি হচ্ছে অনুরূপ বা সমান হইতে হবে। যেই 2টা অরবিটাল অধিক্রমণ করবে তাদের শক্তি হচ্ছে অনুরূপ হইতে হবে, বুঝতেই পারতেছো। আচ্ছা, উভয় অরবিটালের কার্যকর অধিক্রমণের জন্য সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে। আচ্ছা, সঠিক অক্ষ মানে কি? ধরো আমার সাথে কেউ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য সে এক্স অক্ষ বরাবর আগায় আসছে, সে এক্স অক্ষ বরাবর আগায় আসছে, আমি ওয়াই অক্ষ বরাবর আগায় যাচ্ছি, তাহলে কি হবে? তোমার সাথে একজন দেখা করার জন্য তোমার মনে করো বাসার কাছাকাছি আসছে, আর তুমি তোমার বাসা থেকে উল্টা দিকে রওনা দিলা, তাহলে কি জীবনে তার সাথে তোমার কখনো দেখা হবে? হবে না। তাহলে এখানেও সেম, তোমার সাথে বন্ধন তৈরি করার জন্য যদি একজন এক্স অক্ষ বরাবর আসে, তোমাকেও এক্স অক্ষ বরাবর যাইতে হবে, তাইলে অধিক্রমণ হবে। এই জন্য বলছে অক্ষটা সঠিক হইতে হবে, এক্স অক্ষ, যে সঠিক অক্ষ বরাবর অধিক্রমণ ঘটতে হবে। আর অবশ্যই বন্ধন অরবিটালের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের ঘূর্ণনটা বিপরীতমুখী হইতে হবে। কারণ দেখো এতক্ষণ এখানেও একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, এখানেও একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, কিন্তু 2টা সিঙ্গেল ইলেকট্রন যখন এরকম ওভারল্যাপ করবে তখন একটা ইলেকট্রনকে উল্টে যেতে হবে, কারণ এই 2টা ইলেকট্রন মিলে কিন্তু তখন 2টা অরবিটালি শেয়ার করবে। আর আমরা জানি যে 2টা ইলেকট্রন যখন একসাথে থাকে, একটা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, তার মানে ওদেরকে ঘূর্ণনটা বিপরীতমুখী হইতে হবে। তাহলে বন্ধন অরবিটালের ইলেকট্রনের ঘূর্ণনটা পরবর্তীতে কি হইতে হবে, বিপরীতমুখী হইতে হবে। তাহলে 4টা শর্ত দেখছো, বুঝাইয়া দিছে একবারে ইজি, বুঝে বুঝে পড়লে ইজি। তাহলে এই শর্তগুলো মুখস্থ করার কিছু নাই, লজিক দিয়ে সহজেই বুঝতে পারবা, পরীক্ষায় দাগাইতে পারবা। এখন আসা হচ্ছে সমযোজী বন্ধন হচ্ছে তোমার 2 প্রকার মেইনলি, সিগমা বন্ধন এবং হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন তো বুঝতেই পারতেছো যে 2টা পরমাণু হচ্ছে সরাসরি ওভারল্যাপ করলে হচ্ছে সিগমা বন্ধন। তাহলে 2টা পরমাণু যদি সরাসরি ওভারল্যাপ করে তাহলে হচ্ছে তোমার এটা সিগমা বন্ধনের সৃষ্টি হয়, সরাসরি ওভারল্যাপ করলে। এখন মনে রাখবা এস, এসতে এস অরবিটাল, এসতে সিগমা, এসতে এস অরবিটাল, এসতে সিগমা, মনে রাখার টেকনিক। তার মানে এস অরবিটাল এরা শুধু সিগমা বন্ধন তৈরি করে, এস অরবিটাল কখনো পাই বন্ধন তৈরি করে না। 2টা ইম্পর্টেন্ট জিনিস আসে, এসতে সিগমা, এসতে এস। তার মানে এস অরবিটাল শুধু সিগমা বন্ধন তৈরি করে, এস অরবিটাল কোনো পাই বন্ধন তৈরি করে না, শেষ। তাহলে এসতে এস অরবিটাল, এসতে সিগমা, তাহলে এস অরবিটাল হচ্ছে তোমার শুধু সিগমা বন্ধন তৈরি করে, এরা কোনো ধরনের হচ্ছে পাই বন্ধন হচ্ছে তোমার তৈরি করে না। আর পাই বন্ধন তো বুঝতেছই যে সরাসরি অধিক্রমণ করার পাশাপাশি, সরাসরি অধিক্রমণের মানে সিগমা বন্ধন আর পাই বন্ধন আছে, এই 2টার মধ্যে পার্থক্য 2-3টা আমি পার্থক্য সুন্দর করে লিখে দিই, এইভাবে বইয়ে গুছানো নাই, আমরা লিখে দিই। বাট এটা তোমাদেরকে আমরা হচ্ছে পড়াইছি কোন চ্যাপ্টারে বলো তো? পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে সুন্দর করে পড়াইছি। তোমরা কি জানো যে আমাদের এই যে ফেসবুকের যে উপরে হচ্ছে ফিচার্ড, দেখবা যে আমাদের একজন নতুন মডারেটর আছে মোবারক হোসেন, ঠিক আছে, ও এখানে একটা লেখছে অল ইন ওয়ান, সেখানে কিন্তু সবগুলা ক্লাস কিন্তু সাজায় দেওয়া আছে। তো সেই ক্লাসগুলো দেখলে দেখবা যে সেখানে কিন্তু পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটার ফুল ডিটেলস কিন্তু ক্লাস আছে। তো সেই ক্লাসটা যদি দেখো সেখানে তোমরা যে দেখবা যে আমরা খুব সুন্দর করে কিন্তু এখানে অরবিটালের অধিক্রমণ, তারপরে হচ্ছে তোমার সিগমা বন্ধন পাই বন্ধন পড়াইছে, কারণ এগুলো মেইনলি ওই চ্যাপ্টারের জিনিস। জৈব রসায়নে সিগমা বন্ধন পাই বন্ধন পড়ানোর মতো জিনিস না,
ঠিক আছে, জৈব রসায়ন হচ্ছে তোমার সিগমা বন্ধন পাই বন্ধন পড়ানোর মতো জিনিস না। তারপর আমি একটু বলে দেই জিনিসটা হলো, মানে জিনিসটা যেটা হয় যে সিগমা বন্ধন আর হচ্ছে পাই বন্ধনের মধ্যে বেসিক দাও 2-3টা পার্থক্য বলে দিই। ঠিক আছে, ওইখানে আমরা খুব সুন্দর করে পড়াইছি, ওই ক্লাসটা অবশ্যই দেখবা। হ্যাঁ, আর আমাদের প্ল্যান হচ্ছে তোমার তো দেখছোই ডিসেম্বরের 12 বলছি ভাই, 3-4 দিন তো এদিক সেদিক লাগবে, এটা তো বুঝতেই পারতেছে, এত পড়া। ঠিক আছে, ইনশাল্লাহ ডিসেম্বরের 15-16 মধ্যে শেষ করব। যদি না করতে পারি ধরো ডিসেম্বরের আর 2-3 দিনে হয়তো লাগতে পারে, সর্বোচ্চ শেষ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন করেন। আমরা রুটিনে আমাদের প্ল্যান হচ্ছে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে শেষ করা। আমরা ইচ্ছা করি 2-3 দিন এক্সট্রা রাখছি, যদি 15 তারিখে শেষ করতে না পারি যাতে সেটা 18-19 তারিখে চলে যায়, এর মধ্যে যাতে শেষ হয়ে যায় ফুল ডিটেলসে একবার, তাহলে শেষ হয়ে যাবে। আর আমাদের সকল ক্লাস সব কিছু, ঠিক আছে, এইচএসসির আগের যে কিছু ডিটেলস ক্লাস হয়েছিল এগুলো সব সহ সব কিছু কিন্তু আমাদের ফিচারডে হচ্ছে সাজানো আছে, ওখানে কিন্তু তোমরা চাইলে এখনও দেখে নিয়ে প্রিপারেশনটা নিয়ে আগায় রাখো। ঠিক আছে, ফুল ডিটেলস ক্লাস, একই স্টাইলে ফুল ডিটেলস ক্লাস। আমরা ফুল ডিটেলস ছাড়া পড়াই না, বলছি যে পড়াবো ফুল ডিটেলসে, কিন্তু এই ফুল ডিটেলস ক্লাসগুলো যখন একবার শেষ করব তখন আমরা হচ্ছে আবার তোমাদেরকে হচ্ছে রিভিশন দেওয়াবো, রিভিশন ক্লাস হবে, ওই ক্লাসগুলো সংক্ষিপ্ত ক্লাস হবে, বাট ওখানে ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা শুধু পড়াবো। সো আমাদের স্ট্র্যাটেজি দেখো, একবার তোমাদেরকে বইয়ের প্রত্যেকটা লাইন সবচেয়ে ডিটেলসে পড়াইছি পুরো বাংলাদেশের মধ্যে। ঠিক আছে, যাতে আমাদের ছাত্রছাত্রীরা সবচেয়ে ডিটেলসে ক্লাসেই পড়া মুখস্থ করে যাতে সব স্টুডেন্টের থেকে আগায় থাকতে পারে। দেন আমরা আবার ইম্পর্টেন্ট লাইনগুলোর উপর ভিত্তি করে আবার রিভিশন ক্লাস নিব। আর টেলিগ্রামে তো কুইজ আছেই ইনশাল্লাহ ডিসেম্বরের 20 তারিখের পর থেকে, বুঝছো? রিভিশন ক্লাসও ইনশাল্লাহ ডিসেম্বরের 20 তারিখের পর থেকে শুরু হবে, আবার টেলিগ্রামে তো তোমার কুইজ আছেই। সো একবারে মনে করো যে বেস্ট হবে আর কি। ঠিক আছে, ওকে, তাহলে সিগমা বন্ধন। এখন আসা হচ্ছে আরেকটা কি, পাই বন্ধন। তাহলে দুটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সহজ কথা, শতে সিগমা শতে সরাসরি, মনে রাখবা। দেখো ট্রিক্স শিখা দেই, একবারে ক্লাসে মুখস্থ হয়ে যাবে। শতে সিগমা শতে সরাসরি, তার মানে সিগমা বন্ধনের ক্ষেত্রে অরবিটালগুলো সরাসরি অতিক্রমণ করবে। সিগমা বন্ধনের ক্ষেত্রে অরবিটালগুলো কি করবে? সরাসরি হচ্ছে অতিক্রমণ করবে। আর পাই বন্ধন পতে পাই পতে পাশাপাশি, পাই বন্ধন পতে পাই পতে হচ্ছে পাশাপাশি। তাহলে পাই বন্ধনের ক্ষেত্রে হচ্ছে তোমার পাশাপাশি অতিক্রমণ করবে। তাহলে সিগমা বন্ধন তাহলে সরাসরি অতিক্রমণ করবে, পাই বন্ধন পতে পাই পতে পাশাপাশি, পাই বন্ধনগুলো হচ্ছে পাশাপাশি অতিক্রমণ করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে একটা কথা। সেকেন্ড কথাটা হচ্ছে সিগমা বন্ধন শক্তিশালী বন্ধন, শতে সিগমা শতে শক্তিশালী, শক্তিশালী বন্ধন, যেহেতু সরাসরি অতিক্রমণ করতেছে এটা শক্তিশালী বন্ধন। আর পতে পাই বন্ধন পতে পাশাপাশি, পাই বন্ধন যেহেতু পাশাপাশি অতিক্রমণ করতেছে, পাশাপাশি সরাসরি করতেছে না, পাশাপাশি অতিক্রমণ করতেছে, তো এটা দুর্বল হবে। তো পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন। এইবার আসো, এসতে দুইটা জিনিস হয়, দেখো এসতে হচ্ছে এস অরবিটাল হয়, আবার এসতে হচ্ছে শঙ্কর অরবিটাল হয়, আবার এসতে হচ্ছে সিগমা বন্ধনও হয়। তার মানে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল তারা হচ্ছে শুধু সিগমা বন্ধন তৈরি করে। এসতে এস অরবিটাল হয়, এসতে শঙ্কর অরবিটাল হয়, তাহলে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল তারা হচ্ছে শুধু কি করে? তারা হচ্ছে শুধু সিগমা বন্ধন গঠন করে, দ্যাটস ইট। আর পতে পাই পতে পাশাপাশি দুর্বল বন্ধন, তাহলে পাই বন্ধন হচ্ছে তোমার আলটিমেটলি কি? দুর্বল বন্ধন। তার মানে জিনিসটা হচ্ছে দুর্বল আর কি, বুঝতেই পারতেছো। পাই বন্ধন হচ্ছে শুধুমাত্র পি অরবিটাল হচ্ছে পাই বন্ধন তৈরি করে, পি অরবিটাল হচ্ছে পাই বন্ধন তৈরি করে। তাহলে সহজ জিনিস, পতে পাই পতে পি, তাহলে পাই অরবিটাল শুধু পি বন্ধন তৈরি করতে পারে। কিন্তু এসতে হচ্ছে এস অরবিটাল, এসতে শঙ্কর, এসতে সিগমা, তাহলে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল এই দুইটা অরবিটাল সিগমা তৈরি করে শুধু, আর পাই অরবিটাল হচ্ছে পাই বন্ধন তৈরি করে। পাই অরবিটাল কিন্তু তোমার হচ্ছে সিগমাও তৈরি করতে পারে, এমন না যে পি অরবিটাল তোমার পাই বন্ধন যেমন তৈরি করে, পি অরবিটাল কিন্তু আবার সিগমাও তৈরি করতে পারে। সিগমা যে করে না তা না, কিন্তু পাই বন্ধনটা শুধু পি অরবিটাল থেকেই আসে, পাই বন্ধন অন্য কোনো অরবিটাল থেকে আসে না। ঠিক আছে, আচ্ছা তারপরে হচ্ছে তোমার আর কি, এই তো এই জিনিসগুলাই হচ্ছে তোমার মোটামুটি হচ্ছে এদের মধ্যে মেইন পার্থক্য আর কি। ঠিক আছে, মেইন পার্থক্যর জায়গাগুলো হচ্ছে এখানেই। ও আচ্ছা, আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে সিগমা বন্ধন হচ্ছে একক বন্ধন। ধরো এই যে কার্বন কার্বন একক বন্ধন হইলো, একক বন্ধন মানেই সেটা হচ্ছে সিগমা বন্ধন হবে। আর পাই বন্ধন কেমনে তৈরি হয় জানো? পাই বন্ধন হচ্ছে ফার্স্টে কার্বন কার্বন একক বন্ধন তৈরি হবে, তার মানে ফার্স্টে হচ্ছে কার্বন কার্বন সিগমা তৈরি হবে। সিগমা তৈরি হওয়ার পরে যে অক্ষ বরাবর সিগমা বন্ধন তৈরি হয়েছে তার সাথে 90 ডিগ্রি কোণে বা তার সাথে লম্বভাবে হচ্ছে তোমার পাই বন্ধন তৈরি হবে। তাহলে বুঝতেছো, এটা হচ্ছে কাহিনী। তার মানে পাই বন্ধন কখনো সিগমা বন্ধন ছাড়া একা তৈরি হতে পারে না।
সিগমা বন্ধন হচ্ছে একা একাই তৈরি হতে পারে, কারণ সে শক্তিশালী বন্ধন, তো এই কারণে সে একা একা তৈরি হতে পারে। কিন্তু পাই বন্ধন হচ্ছে দুর্বল বন্ধন, আর দুর্বল মানুষের সবসময় কি লাগে? সাপোর্ট লাগে। তাহলে এই ক্ষেত্রে পাই বন্ধনের সাপোর্টে আসে হচ্ছে সিগমা বন্ধন। তো আগে সিগমা বন্ধন তৈরি হয়, দেন তার সাথে হচ্ছে 90 ডিগ্রি কোণে সিগমা বন্ধন যে অক্ষ বরাবর হয়েছে, সিগমা বন্ধন যদি এক্স অক্ষ বরাবর হয়, পাই বন্ধন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর হবে। মানে সিগমা বন্ধন যে অক্ষ বরাবর হয়েছে তার সাথে 90 ডিগ্রি কোণে হচ্ছে পাই বন্ধন তৈরি হবে। এই জন্য পাই বন্ধন কখনো একা তৈরি হতে পারে না। এই জন্য দ্বি বন্ধনে একটা সিগমা একটা পাই, থ্রি বন্ধনে একটা সিগমা দুইটা পাই, থ্রি বন্ধনে একটা সিগমা দুইটা পাই, দ্বি বন্ধনে হচ্ছে একটা সিগমা একটা পাই, মানে একটা সিগমা থাকবেই। তাহলে থ্রি বন্ধনে একটা সিগমা বন্ধন আর দুইটা হচ্ছে পাই বন্ধন, আর দ্বি বন্ধনে হচ্ছে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে পারা যাবে এই জিনিসগুলো, তাহলে পারা যাবে। দেখছো এই যে তাহলে এই পার্থক্যগুলা, তাহলে এই পার্থক্যগুলাই হচ্ছে মোটামুটি আমরা বলে দিছি। সকল একক বন্ধন সিগমা বন্ধন দ্বারা গঠিত। পাই বন্ধন সৃষ্টির পরে যদি সম্ভব হইলে একটা বা দুইটা হচ্ছে তোমার ওই যে পাই বন্ধন সৃষ্টির মাধ্যমে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন তৈরি হয়। তারপরে দেখো অরবিটাল দ্বারা মুখোমুখি বা সরাসরি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন তৈরি হয়, আর এটা আংশিক পার্শ্ব অধিক্রমণের মাধ্যমে, পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে পাই বন্ধন, দুর্বল পাই বন্ধন তৈরি হয়, ঠিক আছে? তারপরে সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় তাদের অক্ষ বরাবর ঘুরতে পারে। পাই বন্ধন সৃষ্টির ফলে পরমাণুদ্বয় অক্ষ বরাবর ঘুরতে পারে না। সিগমা বন্ধনযুক্ত পরমাণু অক্ষ বরাবর ঘুরতে পারে কেন বলো তো? কারণ খুব সিম্পল, খুবই সিম্পল। দেখো সিগমা বন্ধন মানে কি? একক বন্ধন। ধরো আমার এই হাত হচ্ছে একটা পরমাণু, এই হাত হচ্ছে আরেকটা পরমাণু, তাহলে এই দুইটা পরমাণু যখন একক সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, দেখো তখন কিন্তু দুইটাই ঘুরতে পারে। দেখো আমার হাত কিন্তু ঘুরতেছে। তাহলে একক সিগমা বন্ধনের মাধ্যমে যখন দুইটা পরমাণু যুক্ত হয়, দেখো আমার কিন্তু দুইটা পরমাণু ঘুরতে পারে। এই জন্য সিগমা বন্ধনযুক্ত পরমাণুদ্বয় হচ্ছে অক্ষ বরাবর কিন্তু ঘুরতে পারে। কিন্তু পাই বন্ধন কখন তৈরি হয়? দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে হচ্ছে পাই বন্ধন থাকে। ধরো এই যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে হচ্ছে পাই বন্ধন, এখন কিন্তু ঘুরতে পারবে না। বলো তো কেন ঘুরতে পারবে না? কারণ এখন যদি ঘুরতে হয় বন্ধন ভেঙে যাবে। দেখো এখন যদি কোনো কারণে ঘুরতে হয়, ধরো ঘুরতেছে, বন্ধন কিন্তু ভেঙে যাবে, তো বন্ধন তো ভাঙবে না। এই জন্য পাই বন্ধন হইলে তখন আর সে ঘুরতে পারে না, কারণ ঘুরতে গেলেই তোমার এই যে বন্ধন ভেঙে যাবে, এটা তো সে করবে না। এই জন্য পাই বন্ধনযুক্ত পরমাণু দেখছো অক্ষ বরাবর ঘুরতে পারে না। বেসিক, এইগুলো হচ্ছে বেসিক, তাহলে ইজিলি মনে থাকবে, তোমার এখন আর মুখস্থ করার দরকার নেই, প্র্যাকটিক্যাল ভাবে বুঝাই দিছি। তাহলে এবার দেখো, তারপর আমরা বলছিলাম সিগমা বন্ধন শুধু শঙ্কর অরবিটালে পাওয়া যায়, আবার বিশুদ্ধ অরবিটালের ক্ষেত্রেও সিগমা বন্ধন হতে পারে। আর পাই বন্ধন দেখো এই যে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটাল হচ্ছে পাই বন্ধন তৈরি করতে পারে। ওই যে বলছিলাম এসতে এস অরবিটাল, এসতে শঙ্কর অরবিটাল, তাহলে এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল এরা শুধু সিগমা বন্ধন তৈরি করে, এরা কখনোই পাই বন্ধন তৈরি করে না। এই জন্য এস অরবিটাল এবং শঙ্কর অরবিটাল ছাড়া অন্য অরবিটালগুলো হচ্ছে তোমার পাই বন্ধন তৈরি করতে পারে। আর সিগমা বন্ধন সবাই করতে পারে, সিগমা বন্ধন সবাই করতে পারে, শঙ্কর অরবিটাল করতে পারে, এস অরবিটাল করতে পারে, পি অরবিটাল করতে পারে, ডি অরবিটাল করতে পারে, সবাই করতে পারে, ঠিক আছে? আচ্ছা তাহলে এবার আসো, এই জিনিসগুলো দরকার নাই। আচ্ছা, পারমাণবিক অরবিটাল সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদের উপস্থাপনা করেন বিজ্ঞানী পলিং। তাহলে বিজ্ঞানী পলিং পারমাণবিক অরবিটালের হচ্ছে তোমার সংকরণ বা হাইব্রিডাইজেশন মতবাদ হচ্ছে উপস্থাপন করেন। তাহলে হাইব্রিডাইজেশন মতবাদ বা পারমাণবিক অরবিটালের সংকরণ মতবাদ কে উপস্থাপন করেন? বিজ্ঞানী পলিং হচ্ছে উপস্থাপন করেন। আচ্ছা এবার আসো, মিথেনে sp3 সংকরায়ন হয়, ইথেনে হচ্ছে sp3 সংকরায়ন হয়, তারপরে হচ্ছে তোমার এই জিনিসগুলো আমরা একটু দেখি, খুব সহজ। দেখো আমি তোমাদেরকে কি বলছিলাম, মিথেন, দেখো এটা একটা মিথেন, আকি সংকরায়ন আসতে পারে হঠাৎ করে, মেডিকেল ভর্তি পরীক্ষায় হঠাৎ করে এখান থেকে আসতে পারে যে মিথেনের সংকরায়ন কি। দেখো তোমাদেরকে এইমাত্র শেখাইছি শতে শঙ্কর শতে সিগমা, তার মানে শঙ্কর অরবিটাল শুধু সিগমা বন্ধন তৈরি করে। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন আছে? একক বন্ধন হচ্ছে সবসময় সিগমা বন্ধন। তাহলে এখানে কয়টা সিগমা বন্ধন আছে? দেখো একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে যেহেতু চারটা সিগমা বন্ধন আছে আর শঙ্কর অরবিটাল শুধু সিগমা বন্ধন তৈরি করে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে চারটা শঙ্কর অরবিটাল আছে, কারণ সিগমা বন্ধন চারটা, আবার শঙ্কর অরবিটাল শুধু সিগমা বন্ধন তৈরি করে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তোমার চারটা শঙ্কর অরবিটাল আছে। তাহলে চারটা যদি শঙ্কর অরবিটাল থাকে, চারটার মধ্যে একটা আসবে এস থেকে, তাহলে বাকি তিনটা আসবে পি থেকে, বুঝতেই পারতেছো, sp3। চারটা জিনিস তো চারটা, তাহলে চারটার মধ্যে একটা আসবে হচ্ছে এস থেকে। আচ্ছা এস থেকে কেন সবসময় একটা আসে? কারণ এস অরবিটাল তো একটাই, এস অরবিটালের ঘর কয়টা? একটা, এই জন্য এস সবসময় একটা আসে। আর পি সর্বোচ্চ কয়টা আসে? পি হচ্ছে সর্বোচ্চ তিনটা আসতে পারে, কারণ পি এর সর্বোচ্চ ঘর হচ্ছে তিনটা। বুঝো জিনিসটা, একটু বুঝা পড়ো। তাহলে দেখছো, তাহলে চারটা সিগমা বন্ধন, তার মানে চারটা শঙ্কর অরবিটাল, চারটা শঙ্কর অরবিটাল হইলে একটা আসবে এস থেকে, বাকি তিনটা আসবে পি থেকে, তাহলে sp3। একটা এস থেকে আসবে, বাকি তিনটা হচ্ছে পি থেকে আসবে, তাহলে sp3। ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলা পারবা।
ঠিক আছে, তাহলে sp3 সংকরিত কার্বন পরমাণুর CH4 অণু গঠন, তাহলে sp3 সংকরিত কার্বন পরমাণুর হচ্ছে তোমার CH4 হচ্ছে তোমার অণু গঠন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন একটু দেখব। তাহলে বুঝছো, এই জন্য মিথেনে হচ্ছে sp3 সংকরায়ন দেখা যায়। আচ্ছা এখন আসো sp3 সংকরায়নে কত পার্সেন্ট হচ্ছে s এর ধর্ম আর কত পার্সেন্ট p এর ধর্ম, যদি এটা পরীক্ষায় আসে পারবা না। দেখো এখানে টোটাল অরবিটাল আছে কয়টা, 4টা, s এর একটা, p এর 3টা, তাহলে টোটাল অরবিটাল আছে 4টা। তাহলে 4টা অরবিটাল মিলে হচ্ছে 100% তৈরি করছে, বুঝছো? তাহলে 4টা অরবিটাল মিলে যদি 100% তৈরি করে, তাহলে একটা অরবিটাল মিলে কত পার্সেন্ট তৈরি করবে, 100/4 মানে 25%। এই জন্য sp3-তে s এর ধর্ম হচ্ছে 25%। আর বাকি 3টা p অরবিটালের জন্য p অরবিটালের ধর্ম হচ্ছে 75%, কারণ এটা 3টা আছে, sp3 3টা আছে, এই জন্য এটা হচ্ছে 25 3 75, এটা 75% আর এটা হচ্ছে 25%। এগুলো বুঝতেই পারতেছে, এগুলো কঠিন কিছু না। এবার আসো হচ্ছে, তাহলে আমরা বের করতে পারছি এবং আমরা সবসময় জানি, এটা আমরা আগেও পড়ছি, যে sp3 সংকরায়নের ক্ষেত্রে বন্ধন কোণের মান হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রি। 109 হচ্ছে তোমার 5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে sp3 সংকরায়নের ক্ষেত্রে তোমার হচ্ছে বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি অথবা 109 ডিগ্রি 28 মিনিট। আর প্রত্যেকটা কার্বন হাইড্রোজেন তোমার সমযোজী বন্ধনের দূরত্ব হচ্ছে 0.110 ন্যানোমিটার। তাহলে এখানে আবার কার্বন হাইড্রোজেন এই সমযোজী বন্ধনের যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে 0.110 মানে 0.110, মনে রাখবা 0.110। আমি কেমনে মনে রাখতাম, দেখো হাইড্রোজেন কত নম্বর পরমাণু, 1 নম্বর পরমাণু, তো একের সাথে 1 থাকবে, 2টা 1 থাকবে, 2টা 1 0 আর সামনে একটা দশমিক দাও, 0.110 ন্যানোমিটার কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব। আচ্ছা এবার আসো, মিথেনে যেমন sp3 হয়, ইথেনেও sp3 হয়। আচ্ছা কেন ইথেনেও sp3 হয়, দেখো আমরা ইথেন আঁকি, দেখো আমরা একটা ইথেন আঁকি, একটা ইথেন আঁকি, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা। সরি, দেখো তুমি নিজেই বুঝতে পারবা, দেখো ঠিক আছে। তাহলে দেখো কয়টা কয়টা হচ্ছে সিগমা বন্ধন হলো প্রত্যেকটা কার্বনের সাথে, 4টা করে। দেখো 1টা 2টা 3টা 4টা সিগমা বন্ধন হয়েছে। তাহলে প্রত্যেকটা কার্বনের সাথে 4টা সিগমা বন্ধন, তার মানে শঙ্কর অরবিটাল 4টা, শঙ্কর অরবিটাল যদি 4টা হয় তাহলে sp3 হবে, দ্যাটস ইট, আর কিছু না, sp3। ঠিক আছে, আর বুঝতেই পারতেছো। আচ্ছা এখন আসো, এখন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এখন আসো 3টা জিনিস 4টা জিনিস মুখস্থ করাবো, 4টা জিনিস মুখস্থ করাবো, খাতায় লেখো, খাতা বা বইয়ের আশেপাশে লিখে রাখো একসাথে। এটা বইয়ে আছে কিন্তু বইয়ে একসাথে নাই, বুঝছো? বইয়ে হয়তো বা একসাথে নাই বা থাকতেও পারে, ঠিক আছে, একসাথে হয়তো আছে, তারপরও লিখে রাখো, বইয়ের একটা পাশে লিখে রাখো, অনেক কাজে লাগবে। সেটা হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন কার্বন ত্রিবন্ধন, এদের বন্ধন দূরত্বের মানগুলো আমরা একটু লিখি। তাহলে কার্বন কার্বন একক বন্ধন, এখানে বন্ধন আছে মাত্র একটা বন্ধন, তাহলে এখানে হচ্ছে 154 লেখো আগে। এবার আসো কার্বন কার্বন দ্বিবন্ধন, বলো দ্বিবন্ধনে কি হয়েছে, আগে একটা বন্ধন ছিল, এখন 2টা বন্ধন আছে, তো 2টা যদি বন্ধন থাকে তারা কিন্তু আরো বেশি জোরে একটাকে আরেকটা আকর্ষণ করে। মনে করো আগে একটা বন্ধন ছিল, তো একটা বন্ধন যেই বলে হচ্ছে আকর্ষণ করতো, 2টা যদি বন্ধন থাকে, 2টা বন্ধন কিন্তু আরো বেশি বলে কিন্তু আকর্ষণ করবে, তো আরো বেশি বলে আকর্ষণ করলে কিন্তু আরো কাছাকাছি চলে আসবে, তো তখন দূরত্ব কমে যাবে। তাহলে এটা হবে হচ্ছে 134, এটা হবে হচ্ছে 134। তারপরে আসো হচ্ছে ত্রিবন্ধন, ত্রিবন্ধনের ক্ষেত্রে তো বুঝতেই পারতেছো, ত্রিবন্ধনের ক্ষেত্রে তো বুঝতেই পারতেছো যে 3টা বন্ধন আছে, তাহলে তারা আরো বেশি ফোর্সে হচ্ছে আকর্ষণ করবে। দেখো আগে একটা ছিল, তারা যেই ফোর্সে আকর্ষণ করতো, 2টা থাকলে হচ্ছে আরো বেশি ফোর্স, 3টা থাকলে হচ্ছে আরো বেশি ফোর্সে আকর্ষণ করবে, আর যত বেশি ফোর্সে আকর্ষণ করবে তারা তত বেশি কাছাকাছি আসবে, তাই না? একটা যেই ফোর্সে আকর্ষণ করে, 2টা তার থেকে বেশি ফোর্সে আকর্ষণ করে, ফলে বেশি কাছাকাছি আসে। 3টা যদি বন্ধন থাকে, আরো বেশি ফোর্সে আকর্ষণ করবে, তাহলে তারা আরো কাছাকাছি চলে আসবে, আরো কাছাকাছি চলে আসলে দূরত্ব আরো কমে যাবে, তাহলে এটা আরো কমে যায় 120 হবে। তাহলে মনে রাখবে এইভাবে 154 134 120। এবার আসো তার সামনে একটা দশমিক দিয়ে দাও, তার মানে 0.154 ন্যানোমিটার হচ্ছে কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব, 0.134 হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধনের দূরত্ব, 0.120 হচ্ছে কার্বন কার্বন ত্রিবন্ধনের দূরত্ব। ঠিক আছে, এই 3টা মুখস্থ রাখলে এখন এক্সট্রা করে আরেকটা মনে রাখবা, বেনজিনেও কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, বেনজিনেও কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, বাট সেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের জিনিসটা একটু ভিন্ন, বেনজিনে একটু ভিন্ন, এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, বাট কার্বন কার্বন দ্বিবন্ধনের হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে একটু ভিন্ন। একটু ভিন্ন মানে কি? একটু ভিন্ন মানে হচ্ছে এখানে বন্ধন দূরত্ব হচ্ছে 139 মানে 0.139 ন্যানোমিটার। তাহলে কি বুঝছো?
কার্বন কার্বন একক বন্ধন 154, দ্বি বন্ধন হচ্ছে 134, ত্রিবন্ধন হচ্ছে 120, তাহলে এগুলো সবই হচ্ছে সেম। আর বেনজিনের ক্ষেত্রে দেখো, বেনজিনের ক্ষেত্রে হচ্ছে আলটিমেটলি কার্বন কার্বন দ্বিবন্ধন, ঠিক আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন, এটা দেখো হচ্ছে তোমার কত হবে, কার্বন কার্বন দ্বিবন্ধনের ক্ষেত্রে তোমার খেয়াল করে দেখো বেনজিনের ক্ষেত্রে একটা বিশেষ ধরনের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, যেটা হচ্ছে বন্ধন দূরত্ব হচ্ছে 139 ন্যানোমিটার, 0.139 ন্যানোমিটার, ঠিক আছে, তাহলে পারবা। ওকে, ঠিক আছে, তাহলে হোপফুলি হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে পারবো। হ্যাঁ, তাহলে আমরা এগুলো হচ্ছে পারবো। এখন আসো, তাহলে কার্বনের হচ্ছে তোমার sp2 সংকরায়ন। আচ্ছা, তাহলে যেটাই হোক, তাহলে sp3 তো বুঝছো, এবার আসো হচ্ছে sp2। আচ্ছা, sp2 কখন হয় চলো আমরা একটু দেখি। হ্যাঁ, তাহলে আমরা একটু এখন দেখার চেষ্টা করি যে sp2 কখন হয় বা জিনিসটা হচ্ছে তোমার কেমন হয়। দেখো, এই যে কার্বন কার্বন মনে করো তোমার দ্বিবন্ধন, ঠিক আছে, কার্বন কার্বন মনে করো হচ্ছে তোমার দ্বিবন্ধন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, সেই ক্ষেত্রে যেটা হবে দেখো যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে, যেমন ইথিনের ক্ষেত্রে, ইথিনের ক্ষেত্রে মনে করো হচ্ছে কার্বন কার্বন হচ্ছে দ্বিবন্ধন আছে, মনে করো তুমি কার্বন কার্বন দ্বিবন্ধন আছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, সেটা হচ্ছে দ্বিবন্ধনের মধ্যে আমরা এইমাত্র কি বলছি, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তাই না? তাহলে দ্বিবন্ধনের ক্ষেত্রে একটা সিগমা একটা পাই, তাহলে যদি একটা সিগমা হয় তাহলে সিগমাটা হচ্ছে তুমি একটা সিগমা পাবো এখান থেকে। তাহলে এখানে কয়টা সিগমা আছে? একটা সিগমা আছে, এখানে একটা সিগমা আছে, এখানে একটা সিগমা আছে। তাহলে খেয়াল করে দেখো, এইবার কিন্তু জিনিসটা এরকম হয়েছে, দেখো যে প্রত্যেকটা কার্বনের সাথে সিগমা বন্ধন আছে কিন্তু তিনটা করে। দেখো, একটা সিগমা বন্ধন, কারণ দ্বিবন্ধনের মধ্যে একটা সিগমা একটা পাই, তো পাই বন্ধন তো বাদ যাবে, কারণ শঙ্কর অরবিটাল কখনো পাই বন্ধন তৈরি করে না, তাহলে পাই বন্ধন বাদ চলে যাবে। তাহলে এবার দেখো, তাহলে সে হচ্ছে তোমার পাই বন্ধন তৈরি করে না। এক মিনিট, ঠিক আছে, পাই বন্ধন হচ্ছে তোমার তৈরি করে না। দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা, দেখো, তাহলে দেখো যে আলটিমেটলি হচ্ছে তোমার কি পাই বন্ধন তো তোমার হচ্ছে মনে করো তৈরি করে না, ঠিক আছে, মানে পাই বন্ধন তো কখনো শঙ্কর অরবিটাল তৈরি করে না, তাহলে শুধু সিগমা বন্ধন হচ্ছে শঙ্কর অরবিটাল তৈরি করে। তাহলে যদি শুধু সিগমা বন্ধন হচ্ছে তোমার শঙ্কর অরবিটাল তৈরি করে, তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু দেখো যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা কিন্তু সিগমা, তাহলে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, তাহলে এখানে টোটাল সিগমা বন্ধন আছে তিনটা। তাহলে টোটাল যদি সিগমা বন্ধন তিনটা থাকে, তাহলে টোটাল যদি সিগমা বন্ধন যদি তোমার মনে করো হচ্ছে তিনটা থাকে, তাহলে বলো শঙ্করায়ন কি হবে? sp2, কারণ তিনটা সিগমা বন্ধন, তার মানে শঙ্কর অরবিটাল তিনটা। তাহলে শঙ্কর অরবিটাল তিনটা হইলে একটা হবে s, বাকি দুইটা হবে p, তাহলে sp2, ঠিক আছে, sp2 আর কি। আর আমরা জানি যে sp2-র ক্ষেত্রে বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। sp2-র ক্ষেত্রে হচ্ছে বন্ধন কোণের মান কত? বন্ধন কোণের মান হচ্ছে তোমার 120 ডিগ্রি হবে। এগুলো তোমরা পারবা। আচ্ছা, তাহলে প্রত্যেকটা sp2 শঙ্কর অরবিটালে হচ্ছে তোমার 33.3% হচ্ছে তোমার s এর ধর্ম, আর 66.7% হচ্ছে তোমার p এর ধর্ম হচ্ছে তোমার থাকতেছে। তাহলে 33.3% হচ্ছে s এর ধর্ম, আর 66.7% হচ্ছে তোমার p এর ধর্ম হচ্ছে তোমার থাকতেছে। কারণ বুঝতেই পারতেছে sp2 এবার অরবিটাল আছে তিনটার মধ্যে হচ্ছে একটা s, তিনটার মধ্যে যদি একটা s থাকে তার মানে এটা হচ্ছে 1/3, 1/3 কে পার্সেন্টেজে কনভার্ট করো, মানে 100 দিয়ে গুণ করো, কত হয়? 33.3%। তাহলে 33.3% হচ্ছে s এর ধর্ম, বাকি 66.7% হচ্ছে p এর ধর্ম। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার থাকে, এবং এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার হচ্ছে তোমার হয়। আচ্ছা, কার্বনের এবার sp সংকরায়ন বা অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখো এটা আরো সহজ। দেখো, এই C ট্রিপল বন্ড হচ্ছে তোমার CH। দেখো, এখানে প্রত্যেকটা কার্বনের সাথে কয়টা সিগমা বন্ধন থাকে? দেখো তো, এখানে প্রত্যেকটা কার্বনের সাথে দুইটা করে হচ্ছে সিগমা বন্ধন থাকে। দেখো কিভাবে, দেখো ত্রিবন্ধনের মধ্যে আমরা জানি যে ত্রিবন্ধনের মধ্যে একটা কিন্তু সিগমা বন্ধন, তাহলে ত্রিবন্ধনের মধ্যে একটা হচ্ছে সিগমা বন্ধন, আর এই পাশে হচ্ছে কার্বন হাইড্রোজেন আর একটা সিগমা বন্ধন। তার মানে এবার প্রত্যেকটা কার্বনের সাথে মাত্র দুইটা সিগমা বন্ধন আছে, আর শঙ্কর অরবিটাল শুধু সিগমা বন্ধন তৈরি করে। তাহলে দুইটা সিগমা বন্ধন মানে এখন দুইটা শঙ্কর অরবিটাল আছে। তাহলে দুইটা শঙ্কর অরবিটাল থাকলে একটা s হইলে আরেকটা p হবেই, এটা বুঝতেই পারতেছো। দুইটা শঙ্কর অরবিটাল, তাহলে একটা s হইলে আরেকটা p হবেই, তাহলে sp শেষ।
এই জন্য ত্রিবন্ধনে হচ্ছে এসপি সংকরায়ন পাওয়া যায়। কঠিন দেখছো, বেসিক দিয়ে কত ইজিলি আমরা পড়ায় ফেলছি। আর বলো এসপির মধ্যে তাহলে এস এর ধর্ম কত পার্সেন্ট? 50%, কারণ এখন আসেই দুইটা আছে, তাহলে 50-50, তাহলে এস এর ধর্ম 50%, পি এর ধর্ম হচ্ছে 50%। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে আমরা পারবো। আর আমরা আগেই পড়ায় দিছি কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব যে 120 ন্যানোমিটার, আর দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার, আর বেনজিনে কত 0.139 ন্যানোমিটার পড়াইছি। তাহলে দেখো এই যে এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এবং দেখো অলরেডি হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট এখান থেকে প্রশ্ন আসে এই ছক থেকে। তাহলে মেডিকেল অ্যাডমিশন টেস্টও প্রশ্ন আসে। দেখো ইথেনে দেখো এগুলো সব পড়াইছে না। ইথেন একক বন্ধন থাকলে sp3, দ্বিবন্ধন থাকলে তার মানে sp2, সব বুঝাইছে। কিন্তু ত্রিবন্ধন থাকলে হচ্ছে sp। তাহলে এখানে বুঝতেই পারতেছে sp3-তে এস এর ধর্ম 25%, বাকি 75% হচ্ছে পি এর ধর্ম। এখানে এস এর ধর্ম 33.3%, বাকি 75%, বাকি 66.7% হচ্ছে পি এর ধর্ম, আর এখানে 50-50 করে আছে। আর বুঝতেই পারতেছে sp3 সংকরায়নে হচ্ছে বন্ধন কোণের মান হচ্ছে 109.5 ডিগ্রি, sp2-তে হচ্ছে ত্রিভুজের মতো 120 ডিগ্রি, আর sp-তে হচ্ছে 180 ডিগ্রি বা সরল রেখা। তাহলে sp-তে হচ্ছে তোমার 180 ডিগ্রি বা হচ্ছে তোমার সরল রেখার মতো হচ্ছে তোমার থাকে। ঠিক আছে, তাহলে আই হোপ এই জিনিসগুলো হচ্ছে তোমরা পারবা। কারণ তুমি দেখো এখানে বন্ধন কোণের মান এসপিতে হচ্ছে বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, এটা তো এমনিতেই বুঝতেছো। এমনিতেই কিভাবে বুঝতেছো দেখো, মানে এই যে সরল রেখা, তার মানে 180 ডিগ্রি, কোণের মান 180 ডিগ্রি। আবার sp2-তে হচ্ছে 120 ডিগ্রি, বুঝতেই পারতেছো এই জিনিসগুলো, এগুলো পারবা। আর এখানে যেহেতু সরল রেখা, তাহলে অনুর আকৃতি হচ্ছে সরল রৈখিক, আর সরল রেখা হলে কোণের মান 180 ডিগ্রি হয়। sp2-তে হচ্ছে সমতলীয় ট্রাইগোনাল, মানে সমতলীয় ত্রিভুজাকার, এখানে কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। আর sp-তে হচ্ছে তোমার চতুষ্টলকীয়, এটা আমরা জানি sp3-তে চতুষ্টলকীয়। ঠিক আছে, 109.5 ডিগ্রি বন্ধন কোণের মান। এগুলো আমরা হচ্ছে আরো সুন্দর করে পড়াইছি, হলো তোমার কোথায় আরো সুন্দর করে হচ্ছে তোমার পড়াইছি আমরা পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টারটাই হচ্ছে আমরা পড়াইছি। ঠিক আছে, তাহলে আমরা প্রথম ক্লাসে আমরা এইটুকু পর্যন্ত হচ্ছে পড়াইলাম, টেনশন করার কারণ নাই। পরের ক্লাসে হচ্ছে আমরা সমানতা এবং হচ্ছে বাকি অংশগুলো পড়াবো। আমরা কিন্তু ফুল ডিটেলসেই পড়াবো, বাট মেডিকেলের জন্য ঠিক যতটুকু লাগবে ফুল ডিটেলসে পড়াবো, সর্বোচ্চ ডিটেলসেই পড়াবো। কিন্তু এখানে একটা জিনিস একটু বলে দিই, জৈব রসায়ন পড়াইতে আমাদের 4টা ক্লাস লাগতেছে। তোমাদের কাছে মনে হতে পারে যে ভাইয়া ক্লাস কেন কম লাগতেছে, এর কারণ হচ্ছে জৈব রসায়নে মেডিকেল অ্যাডমিশনের জন্য জৈব রসায়নে কখনো বিক্রিয়া আসে না, এটা তোমরাও জানো। কোনোদিন বিক্রিয়া গাঠনিক সংকেত আসবে না। এই জন্য বিক্রিয়া গাঠনিক সংকেত বাদ দিয়ে যদি জৈব রসায়ন পড়াইতে হয়, জাস্ট বুঝানোর জন্য আমি কিছু বিক্রিয়া লেখাবো, বুঝানোর জন্য কিছু জিনিস বুঝানোর জন্য বিক্রিয়া লেখা দিব, সমস্যা নেই। তো বুঝানোর জন্য যদি শুধু জাস্ট 2-4টা বিক্রিয়া লিখবো, কিছু বিক্রিয়া লিখবো, এমনি ফুল ডিটেলসে পড়াবো। বাট যেহেতু এখানে হাজার হাজার বিক্রিয়া, অত লেখা লাগবে না, অত বুঝানো লাগবে না, কারণ বিক্রিয়া কখনো আসে না। এই জন্য জৈব রসায়নটা আমরা যখন মেডিকেল স্টাইলে পড়াই একটু ছোট হয়ে যায়, অত বড় হয় না। সো এটা তোমাদেরও একটা ভরসার জায়গা। যারা জৈব রসায়ন আগের থেকে পড়ো নাই, টেনশন করার কারণ নাই। মেডিকেল অ্যাডমিশনের জন্য জৈব রসায়নে কখনো বিক্রিয়া আসে না, সো রিল্যাক্স। ঠিক আছে, পারবা। তাহলে আজকে এইটুকু পর্যন্তই থাকুক। আমরা হচ্ছে আগামীকালের ক্লাসটা কিন্তু একটু সকাল সকাল হবে। ঠিক আছে, একটু সকাল সকাল হচ্ছে হবে। আগামীকাল কি বুধবার? আমার শুধু এটা বলো, আমি বারও ভুলে গেছি আসলে। আগামীকাল যদি বুধবার হয়, হ্যাঁ বুধবার, আগামীকাল হচ্ছে একটু দুপুরে, বুঝছো, একটা অনুষ্ঠান আছে। তো আগামীকাল এই জন্য কিন্তু 9:30 বলছি। ঠিক আছে, 9:30 চলে এসো। হোপফুলি আমরা আগামীকাল একটু লং ক্লাস নিয়ে 12টা 12:30 পর্যন্ত পরে আমি একটু দুপুরে একটু দাওয়াত আছে আর কি। ঠিক আছে, ওইখানে যাবো। ওকে, তাহলে ভালো থাকো সবাই ইনশাল্লাহ। তাহলে তোমাদের সবার সাথে হচ্ছে আবারও দেখা হবে। তাহলে আজকে এইটুকুই থাক ইনশাল্লাহ। তাহলে জৈব রসায়নটা কিন্তু আমরা খুব সুন্দর করে স্টার্ট করে ফেলছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।